সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমার দিকে তাকিয়ে আছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, গতকাল রাত আনুমানিক 3টার দিকে আমার ইমো নাম্বার একটা কল আসে। আমি যখন কলটা রিসিভ করি, একটা ছেলে আমাকে বলে যে ভাই, আমার জীবনের গল্পটা একটু শুনে যান। আমি জিজ্ঞেস করলাম যে কী নাম আপনার, আর সে বলল তার নাম হচ্ছে ইয়াশ। আমি বললাম, ইয়াশ আপনি কোথায় থাকেন? আমাকে বললো, ভাই আমি ফ্রান্সে থাকি। দর্শক বন্ধুরা, আমি আল্লাহকে সাক্ষী করে বলি, ইয়াশের জীবনের গল্পটা যখন আমি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছিলাম, আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। এটাও কি সম্ভব? পৃথিবীতে কিছুদিন আগে একটা ভাইরাস এসেছিল, যেটা এখনও দুনিয়াতে আছে। ওই ভাইরাসটা যদি 1000 সুস্থ সবল মানুষের মাঝে ছেড়ে দেওয়া হতো, তাহলে ওই 1000 সুস্থ সবল মানুষকে মুহূর্তেই মৃত্যুর দিকে ঠেলে দিত। তেমনি আমাদের এই সংসারে যদি মানুষরূপী কোনো এক ভাইরাস ঢুকে যেতে পারে, তাহলে আমাদের সুখের সংসারটাকে কিভাবে ভেঙে তছনছ করে দিতে পারে। আপনি যদি ইয়াশের জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, তবে তা হারে হারে বুঝবেন। ইয়াশের জীবনের গল্পটা প্রত্যেকটা বাবা মা সহ ছেলে মেয়ের জন্য হবে ভীষণ শিক্ষণীয়। তাই সবাইকে বরাবরের মতো রিকোয়েস্ট করব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। আমার নাম মোহাম্মদ ইয়াশ, আমার বাড়ি পুরান ঢাকা। দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে আমার একটা বড় বোন। আমার পরিবারটা একটা উচ্চবিত্ত পরিবার। আমার আব্বা পুরান ঢাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়িক। এছাড়া আমরা যে বাড়িতে থাকি, ওই বাড়িটা আমাদের নিজেদের। আমরা থাকি এবং বাড়ি ভাড়া দিই। এ দিয়ে আমাদের সংসারটা অনেক ভালোই চলে। আমার বড় বোন যখন ঢাকা ভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করে, তখন আমার কাকা আর আমার কাকি ওরা ফ্রান্সে থাকে। তখন আমার বড় বোন ফ্রান্সে চলে যায় আমার কাকা কাকির কাছে। এরপর থেকে আমার বড় বোন ফ্রান্সেই থাকে। ও আমাদের জন্য প্রচুর পরিমাণ টাকা পয়সা পাঠায়, যদিও আব্বা বলে যে টাকা পয়সার দরকার নাই। তারপর আমার বড় আপু প্রত্যেক মাসে আমাদের জন্য টাকা পাঠায়। ওখানে পড়াশোনা করে তার পাশাপাশি একটা জব করে। যাই হোক, আমি আমার বাবা মায়ের কাছে অনেক ভালো আছি। বাবা মা আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে, আমাকে কোনো কিছুর অভাব দেয় না। আদর, ভালোবাসা, টাকা পয়সা, অর্থ, আভিজাত্য, গাড়ি বাড়ি, যখন যেটা চাই আমার বাবার কাছে আমি সেটাই পাই। আমি যেন আমার বাবার কাছে একজন মোমের পুতুল। বাবা আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে। যাই হোক, আমি ডিপ্লোমা কমপ্লিট করি। ডিপ্লোমা করার পর আমি ঢাকার একটা প্রাইভেট ইনস্টিটিউট থেকে আমি বিএসসি করার জন্য ভর্তি হই। তো বিএসসিতে যখন ভর্তি হই, আমার অনেকগুলো বন্ধু বান্ধব থাকে। তো প্রচুর পরিমাণ বন্ধু বান্ধব থাকে। আমরা একদিন সবাই মিলে সিদ্ধান্ত করলাম যে আমরা পাহাড়ের বুকে বেড়াতে যাব। যদি আমাদের প্রথম টার্গেটটা ছিল যে আমরা সবাই মিলে নেপালে ঘুরতে যাবো, বিকজ নেপাল আমার অনেক বেশি পছন্দের জায়গা। নেপালেও বড় বড় পাহাড় আছে, সো নেপালকে আমি অনেক বেশি পছন্দ করি। পাহাড়ের রাজ্য যেটাকে বলা হয়, মেঘালয় আছে, এই জন্য আমার নেপাল যাওয়ার অনেক ইচ্ছা। বাট আমার বন্ধুরা বলতেছিল, আমার সব বন্ধুগুলো তো আসলে একরকম না। কারো পারিবারিক অবস্থা ভালো, কারো পারিবারিক অবস্থা অতটা ভালো না, কারো টাকা পয়সা আছে, কারো টাকা পয়সা নাই। তো সবাই বলতেছিল যে তোর বাপের হয়তো অনেক বেশি টাকা পয়সা আছে, তুই চাইলে নেপাল, ফ্রান্স যেখানে খুশি সেখানেই যাইতে পারিস, কিন্তু আমাদের তো ভাই এত বেশি টাকা পয়সা নাই, সুতরাং আমরা চাইলেও তোর মতো করে ঘুরে বেড়াতে পারবো না। তখন আমি চিন্তা করলাম যে তাও ঠিক, আমার সব বন্ধু বান্ধবরা তো আসলে অত বেশি পয়সাওয়ালা না, আর আমারও আসলে অত বেশি টাকা নাই যে আমি আমার ভার্সিটির সব বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমি নেপালে ঘুরতে যেতে পারবো। একটা পর্যায়ে আমরা সবাই মিলে সিদ্ধান্ত করি যে, তখন সালটা ছিল এই সময় লাইক নভেম্বর ডিসেম্বরের মতো। তো তখন ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছে, আস্তে আস্তে ঠান্ডা বাংলাদেশকে ঘিরে আসতেছে, ঠান্ডার সিজনটা আস্তে আস্তে শুরু হচ্ছে। তো সবাই মিলে সিদ্ধান্ত করলো যে তারা সবাই মিলে আমাকে বললো যে চল আমরা রাঙামাটি, তারপর কক্সবাজার, ওই সাইডগুলোতে ঘুরে আসি। তো কক্সবাজার কথা বলাতে আমার কেমন যেন একটু শিখলে লেগে উঠলো, কারণ আমি আসলে সত্যিকার অর্থে কক্সবাজারকে অতটা পছন্দ করি না। অনেকে হয়তো কক্সবাজারকে ভালোবাসেন, বা অনেকের কাছে কক্সবাজার হয়তো অনেক পর্যটকের জন্য ঘোরার জন্য অনেক বেস্ট জায়গা মনে হতে পারে, কিন্তু আমার কাছে কক্সবাজারটাকে আমি অতটা ভালোভাবে দেখি না। আমার কাছে কক্সবাজারকে অত বেশি ভালো লাগে না, যার জন্য আমি আমার বন্ধুদেরকে বললাম যে কক্সবাজার না গিয়ে চল আমরা রাঙামাটিতে বেড়াইতে যাই। তখন ওরা আমাকে বললো যে রাঙামাটি আছে, তারপরে ওখানে আলুরটিলা নামক একটা জায়গা আছে, তারপরে পানছড়ি, খাগড়াছড়ি। আমার কথা হচ্ছে, আমার ইচ্ছে হচ্ছে যে আমি পাহাড়ের বুকে বেড়াতে যাব। একদম সকালবেলা ঘুম থেকে উঠবো, খালি পায়ে পাহাড়ের উপরে হাঁটবো কুয়াশার মধ্যে, এবং সকালে পাহাড়ের উপর থেকে কুয়াশাতে উঁকি মেরে সূর্য ওঠা দেখবো। এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে আমি পাহাড়ের বুকে বেড়াতে যাব, অন্য কোথাও না। দেন বন্ধু বান্ধবদের সাথে সব কিছু প্ল্যানিং করার পরে তখন আমরা রাঙামাটিতে বেড়াতে যাই।
যদিও আব্বা আম্মা আমাকে দিচ্ছিল না, তারা রাজি হচ্ছিল না, তারা বলতেছিল যে তারা সহ যাবে। কিন্তু আমার বন্ধু বান্ধবগুলো বলতেছিল যে আমরা ছেলেরা গিয়ে যে একটা মজা করতে পারবো, এখানে আঙ্কেল আন্টি গেলে তো আমরা অনেক বেশি বোর ফিল করবো। তখন আমি আমার আব্বাকে বললাম যে আব্বা, আমার বন্ধুরা মানে অ্যাকসেপ্ট করতেছে না, তোমরা না হয় পরে তুমি আম্মাকে নিয়ে যাইও, অথবা আমি তোমার সাথে ঘুরতে যাবো। আর এখন আমি আপাতত আমার বন্ধুদের সাথে যাই। যেমন কথা তেমন কাজ। আমাদের নিজেদের একটা গাড়ি থাকে, একটা সাদা গাড়ি থাকে, লেক্সাস। ওই বড় গাড়িটা নিয়ে আমরা তখন আমার যতগুলো বন্ধু আছে সবগুলোকে গাড়ির মধ্যে খুব গেজে গেজে উঠাইছে, মানে ধাক্কা মেরে মেরে, মানে চাউলের বস্তার মধ্যে গ্রামের মানুষ যেরকম করে চাউল ঢুকায় এরকম গাড়ির ভিতরে আমার কাছে মনে হয় যেন প্রায় 25 জনের মতো, মানে 20 থেকে 25 জন হবে। এটা আসলে মানে কেউ বিশ্বাস করবে না। মানে একটা সিটের ভিতরে, একজনের একটা সিটের ভিতরে আমরা 3 জন করে বসছি, এবং একজনের উপরে একজন, একজনের উপরে একজন। খুবই কষ্ট করে বাসটা পুরো পুড়ে যায়। যাই হোক, এরপর আমরা কী করি, রাঙামাটিতে যাই। তো রাঙামাটির পরিবেশটা তখন এতটা ভালো ছিল, তখন ঝুলন্ত ব্রিজ শুরু হয়েছিল। ঝুলন্ত ব্রিজের কাছে আমরা যাই। তারপর মানে আমার কেন জানি এই সময়টাতে আমার প্রচণ্ড রকম ইচ্ছা করতেছিল যে আমি পাহাড়িদের সাথে মিশবো, মানে পাহাড়িদের সাথে মিশার আমার অনেক ইচ্ছা। তো যাই হোক, এভাবে ঘুরতে ঘুরতে ওইখানে একটা ছেলে আছে, মানে আমরা যে রিসোর্টে উঠেছি ওই রিসোর্টের একটা উপজাতি ছেলে আছে। উপজাতি ছেলেটাকে আমি বললাম, আমার ভীষণ ইচ্ছে করতেছে তোমাদের ঘর বাড়িগুলো দেখার জন্য, মানে তোমাদের বসতিগুলো দেখার জন্য, তোমাদের পাহাড়ি জীবনযাত্রাগুলো দেখার জন্য আমার ভীষণ ইচ্ছে করতেছে। তখন ছেলেটা আমাকে বলে যে ভাই দেখেন, মানে আমাদের আসলে, মানে আমাদের যারা উপজাতি, আমরা যারা চাকমা বা টিরপা, আমাদের মাঝে আসলে ওরকম মুসলিম বা বাঙালি মানুষজন থেকে আমরা ওভাবে অ্যাকসেপ্ট করি না, এটা আসলে ভালো দেখে না। তখন আমি তারে বললাম যে ভাই প্রবলেম কি, মানে আমাকে একটু নিয়ে যাও না, মানে তাকে কিছু আমি টাকার অফার করি। তো অফার করার পরে ছেলেটা আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তাইলে আমি যখন আপনারা ওইখানে ঘুরতে নিয়ে যাব, যদি কেউ আপনার সাথে বাংলা কথা বলে, যদি বাংলা কথা কোনো মানুষ বুঝে, বাংলা কথা বলে, তাহলে আপনি বলবেন আমি যে এই রিসোর্টে চাকরি করি, আপনি ওই রিসোর্টের মালিক। তখন আমি বললাম আলহামদুলিল্লাহ, বাহ, তাহলে তো ভীষণ ভালো, মালিক হয়ে গেলাম। কিন্তু আমার বন্ধু বান্ধবগুলো সবাই আমার সাথে যেতে যাচ্ছে, বাট ছেলেটা বলতেছে যে আমি এতজনকে নিতে পারবো না, হাইস্ট হলে আমি 2 থেকে 3 জনকে নিতে পারবো, কারণ মানে তখন এতগুলো মুসলিমকে নিয়ে ওইখানে ঢুকলে আমার বংশের যারা আছে তারা হয়তো আমার উপর অনেক বেশি ক্ষেপে যেতে পারে। আর তখন শান্তি বাহিনীর একটা উত্তাপ ছিল ওদের দিকে। আমাকে বলতেছিল যে পাহাড়ি সন্ত্রাসীরা হয়তো ঝামেলা করতে পারে, সো আপনার 2 থেকে 3 জন আসেন। এরপরে আমি কি করলাম, আমার সাথে আর 2টা বন্ধুকে নিয়ে বললাম যে ঠিক আছে আমরা 3 জন যাই। যদি আমার বাকি বন্ধুগুলো প্রচুর পরিমাণ খেপে গেছিলো, আমি বললাম যে আমরা যাই, আমরা গিয়ে দেখে আসি, না হয় তোদেরকে পরে নয় সুযোগ করে আবার নিয়ে যাব। এরপর আমি আমার ওই 2টা ফ্রেন্ডের সাথে, উপজাতি ছেলেটার সাথে ওদের বসতি দেখার জন্য পাহাড়ের ভিতর চলে যাই। তো ছেলেটা আমাকে একদম ডিপ পর্যন্ত নিয়ে যায়, এটা একদম সত্য কথা। এখানে আসলে সচরাচর বাঙালি মানুষজন যায় না, বাট আমি একটা ব্যাপার খুব খেয়াল করে দেখলাম, আমি যখন ওদের এলাকাতে যাচ্ছি, ওদের এলাকাতে হাঁটতে যাচ্ছি, বাট প্রত্যেকটা মানুষ জানি কেমন করে, মানে আমি যেন একজন সিরিয়া, মানে ঘরের ভিতর ঢুকে উপজাতি মানুষগুলো আমাকে উকি মেরে মেরে দেখে। বাট এখানে অনেক মানে বয়স্ক মানুষ ছিল উপজাতির ভিতরে। একটা ব্যাপার কি আসলে না বললেই নয়, মানে কিছু কিছু উপজাতি মানুষ আছে এরা যে প্রচুর পরিমাণ ভালোবাসতে পারে, মানে অনেক ভালোবাসা দিয়ে কথা বলে, মানে প্রচুর পরিমাণ ওদের মাঝে মানুষের প্রতি, মানে বিশেষ করে বাঙালি মানুষের প্রতি ওদের মনে প্রচুর পরিমাণ ভালোবাসা। যাই হোক, ভিতরে যাওয়ার পরে তখন বিভিন্ন রকমের ফল ফ্রুট, বিভিন্ন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর আমাদেরকে অনেক বেশি ফল ফ্রুট দেয়, আমরা ফল খাই। মানে তখন আসলে মানে আমার ভিতরে একটা জিনিস জাগতেছে না, আমার বন্ধুরা কিন্তু খাচ্ছে না। ওরা আমারে বলে যে ওরা উপজাতি মানুষ, ওরা সাপ খায়, ওরা তারপরে ব্যাঙ খায়, আমি এগুলো খাবো না, মানে ওদের প্লেটের কোনো খাবার আমি খাবো না। তখন আমি আমার বন্ধুদেরকে বলতেছি যে যত যাই হোক আমরাও তো মানুষ, ওরাও মানুষ, আমি খাবো। তো আমার বন্ধুরা তখন মানে খায় না, আমি তখন খাই। তো দেখতে দেখতে প্রায় দুপুর মতো হয়ে যায়। দুপুর হয়ে যাওয়ার পরে আমরা অনেক ডিপে চলে যাই। ডিপে যাওয়ার পরে একটা বাড়ির ভিতরে যাই। তখন প্রচুর পরিমাণ খিদা লাগে আমার, মানে এত পরিমাণ খিদা লাগে যে আমি বলে বোঝাতে পারবো না। মানে আমার ইচ্ছে করতেছে যে আমি পাহাড়ের মানে লতা পাতা খেয়ে ফেলি। তা আমি ওই উপজাতির ছেলেটাকে বলতেছি যে ভাই আমার তো খুব খিদা লাগছে, আমরা এখানে খাবার জন্য কোনো কিছু পাবো কি না। তা আমার বন্ধুর 2টা বলতেছিল যে খিদায় যদি মরেও যাই তারপরেও উপজাতিদের বাড়িতে আমরা জীবনও খাবো না। আমি আমার বন্ধুদেরকে বললাম যে ঠিক আছে তোরা খাইলে খা, না খাইলে নাই, কিন্তু ভাই আমার প্রচণ্ড রকম খিদা লাগছে, আমি কিন্তু খাবোই খাবো। এরপর আমি উপজাতি ছেলেটাকে বলি যে ভাই তোমাদের এখানে কি আমাকে একটু খাওয়ার ব্যবস্থা করে দিবা। ছেলেটা আমাকে বলতেছে যে আমাদের এখানে তো কোনো হোটেল নাই। তাই আমি বললাম যে হোটেলের দরকার নেই, তোমরা যেটা সচরাচর খাও আমি সেটাই খাবো। তখন ছেলেটা বলতেছে যে আমাদের খাবার আপনি খাইতে পারবেন। আমি বললাম কেন পারবো না, অবশ্যই পারবো। তো বলতেছে যে আমার বাড়ি তো অনেক দূরে। আমি বললাম যে তোমার বাড়ি অনেক দূরে হলে তো কী হয়েছে, এখানে আশেপাশে তো কত বাড়িঘড়ি আছে, তুমি আমাকে যে কোনো একটা বাড়িতে নিয়ে যাও, আমি ওই বাড়িতে গিয়ে খাবো।
তখন ছেলেটা আমাকে নিয়ে সামনের দিকে হাঁটতেছে, সামনের দিকে হাঁটতে হাঁটতে আমরা হঠাৎ করে একটা বাড়ি পাই। মানে বাড়িটা পাই বলতে বাড়িটা একটু অন্যরকম ছিল, মানে পাহাড়ে যে ঝর্ণা হয় না, মানে ঝর্ণার পাশে ছিল বাড়িটা। ও মানে একদম কুঁড়ে ঘর, এত সুন্দর লাগতেছিল, মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি ছেলেটাকে তখন বলতেছিলাম যে ভাই তুমি আমার এই বাড়িটাতে নিয়ে যাও, আমি এই বাড়িতে যাব। তখন ছেলেটা আমাকে বলতেছে না ভাই এই বাড়িতে যাওয়া যাবে না। আমি তারে বলি কেন ভাই, বাড়িটা অনেক সুন্দর, ঝর্ণার পাশে এত সুন্দর দেখাচ্ছে, আমার না প্লিজ এই বাড়িতে যাইতে ইচ্ছা করতেছে, তুমি আমার এই বাড়িতে নিয়ে যাও। যতই রিকোয়েস্ট করে ওই ছেলে আমাকে নিয়ে যায় না। আমি তখন একটা পর্যায়ে বলি যে তুমি কেন নিয়ে যাবো না সেটা তো আমাকে বলবা, যে এই বাড়িতে অ্যাকচুয়ালি সমস্যাটা কি। তখন ছেলেটা আমাকে হাসে বলতেছে এই বাড়িতে দুইটা মেয়ে আছে, বড় যে মেয়েটা ছিল ওই মেয়েটার সাথে আমি প্রেম করেছিলাম, অ্যান্ড প্রেম করার পরে মেয়েটার বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়, এটা নিয়ে ওই মেয়েদের সাথে আমাদের অনেক বেশি দ্বন্দ্ব, আমি এই বাড়িতে যাইতে পারবো না। আমি তখন ছেলেটাকে বলি যে ঠিক আছে তোমার সাথে মেয়েদের প্রবলেম, বাট আমার সাথে তো কোনো প্রবলেম নাই, আমি আর আমার বন্ধুদের নিয়ে তো যাইতে পারি। তখন আমাকে বলতেছিল যে ওইখানে ভাই যাইয়েন না, ওরা খুব বেশি ভালো না। আমি তখন আমার বন্ধুরা বলতেছে যে জীবনও আমি যাব, মানে আমার বন্ধুরা বলতেছে যে জীবনও যাবে না। আমি বলতেছিলাম যে ভাই, মানে আমি উপজাতি ছেলেটাকে বলতেছিলাম যে তোমরা এখানে থাকো, আমি একাই যাই। তো আমাকে বলতেছে ওইখানে যে মেয়েটা আছে, দুইটা মেয়ে আছে, একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি জানি না সে কি তার শ্বশুরবাড়িতে আছে না এখানেই আছে, আর আরেকটা ছোটো মেয়ে আছে সে কলেজে পড়ে, সে কিন্তু বাংলা খুব ভালো জানে, আপনি গিয়ে দেখতে পারেন, হয়তো আপনাকে খাবার দিতে পারে। তো তখন আমি কী করি, আমার ওই দুইটা বন্ধু আর ওই উপজাতি ছেলেটাকে ওখানে রেখে আমি তখন ওই মানে পাহাড়িদের বাড়ির ভিতরে ঢুকি। মানে ঝর্নার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ঝর্নার পানিগুলো যখন একটু একটু করে আমার গায়ে পড়তেছিল, এত রোমান্টিক মোমেন্ট, এত মধুর মোমেন্ট, আর হিমেল বাতাস, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। পাহাড়ে যারা গিয়েছেন, পাহাড়ের প্রেমে যারা পড়েছেন, পাহাড়কে যারা ভালোবেসেছেন, পাহাড়ের ভালোবাসা কথাটা গভীর হতে পারে শুধুমাত্র তারাই বুঝবেন। যাই হোক, এভাবে যেতে যেতে একটা পর্যায়ে আমি কী করি, ওদের বাড়ির খুব মানে কাছে চলে যাই। কাছে চলে যাওয়ার পরে আমি তখন ডাক দেই যে কেউ কি এখানে আসেন, একটু মানে একটু জোরে ডাক দেয়, বা ডাক দেওয়ার পরে একটা ভদ্রলোক বেরিয়ে আসে। মানে উনি লাইক হচ্ছে মানে উপজাতি কিন্তু একটু বয়স্ক টাইপের। উনি বেরিয়ে আসে, উনি বেরিয়ে আসার পর উনি আমাকে কী জানি বলে, বাট আমি ওনার কোনো ভাষা বুঝি না। আমি ওনাকে জাস্ট বোঝাচ্ছিলাম, ইংলিশে বলতেছিলাম যে আমি হাংরি, এভাবে পেটে হাত দিচ্ছিলাম, তা বাংলায় বলতেছিলাম যে খিদা লাগছে। বাট যতভাবেই বলি এই লোকটা আমার কোনো কথাই শোনে না, মানে উনি ওনার মতো কথা বলে, আমি আমার মতো বলি, আমাদের মাঝে কমিউনিকেশনটা হচ্ছে না। এভাবে যেতে যেতে একটা পর্যায়ে উনি আমাকে বলতেছে, এভাবে আমাকে হাত দিয়ে বললো যে মানে এখানে থাকার জন্য, আমাকে একটা ইশারা দিল যে থাকো। তখন আমি দাঁড়ায় থেকে উনি ভিতরে গিয়ে আর একটা মহিলাকে ডেকে নিয়ে আসে। তো মহিলাকে ডেকে আনার পর ওই মহিলা আমার সাথে কথা বলতেছে, বাট ওই মহিলা বাংলা বলে, কিন্তু ওই বাংলাগুলো আসলে খুব বেশি স্পষ্ট না, আমি ক্লিয়ার ওনার বাংলা ভাষাটা বুঝতে পারছি না। আমি তখন মহিলাটাকে একটু এটা জাস্ট বুঝিয়ে বললাম যে আমি জানি এই বাড়িতে একটা মেয়ে আছে। আমি বলি যে এখানে কি কলেজে পড়ে বা স্কুলে পড়ে ওরকম কোনো ছেলে মেয়ে নাই, যারা কলেজে পড়ে বা স্কুলে পড়ে তারা কিন্তু আমার ভাষাটা খুব ক্লিয়ার বুঝতে পারবে। তখন ওই মহিলাটা ভিতর থেকে একটা মেয়েকে তখন ওই মহিলাটা ভিতর থেকে ডেকে নিয়ে আসে, অ্যান্ড ডেকে নিয়ে আসার পরে যখন মেয়েটা একটা বাঙালি পোশাক পরে থাকে, আমি কি বলবো ঠিক বুঝাইতে পারবো না, এত সুন্দর লাগতেছিল মেয়েটাকে, মানে এক দেখায় আমি যেন পাগল হয়ে যাব। অসম্ভব সুন্দর চেহারার অধিকারী মেয়েটা, মানে আমাদের বাঙালি মেয়েরা যেরকম হচ্ছে থ্রি পিস পরে, ওরকম থ্রি পিস পরে আছে, মানে থ্রি পিস পরে আছে, ওড়না নাই, ওড়না পরলো না, বাট থ্রি পিস পরে আছে, কিন্তু নিচে একটু ঘাগরি টাইপের একটা পরে আছে, অ্যান্ড পায়ের ভিতরে নুপুর দেওয়া। তার পাগুলো এত সুন্দর, এত ফর্সা, অ্যান্ড ওই ফর্সা পায়ে যখন নুপুর পরেছে এত ফুটে উঠেছে, এত ভালো লাগতেছে, এবং হাতের মধ্যে কালো টাইপের এক তাগি টাইপের কিছু একটা বাঁধা। মানে আমার কাছে মনে হচ্ছে যেন আমার জীবনে দেখা বেস্ট কোনো সুন্দরী মেয়ে। আমি যদি সাপটা গলায় দিয়ে বলি যে মেয়েটা উপজাতি, এটা কেউ বিশ্বাস করবে না, মানে দেখলে তার চেহারা উপজাতির মতো মনেই হয় না। আমাদের বাংলাদেশি নায়িকা কিছুটা পূর্ণিমার মতো তার চেহারাটা ছিল, এত সুন্দর ছিল। যাই হোক, আমি মেয়েটার সাথে কথা বলি, অ্যান্ড মেয়েটা আমার সাথে কথা বলে একেবারে সেম বাংলা ভাষায়, খুব সুন্দর করে বলে। আমি বলি যে আমার খুব খিদা লেগেছে, আমি কিছু খাবো। তো মেয়েটা আমাকে বলতেছে যে আমাদের খাবার কি খেতে পারবেন? আমি বলি হ্যাঁ খেতে পারবো, কেন পারবো না। তখন মেয়েটা আমাকে বলে যে ঘরে আসেন, আমাকে ঘরে নিয়ে যায়, অ্যান্ড ঘরে নিয়ে যাওয়ার পর আমি ঘরে বসি। বসার পরে ও কী করে প্লেটে করে ভাত নিয়ে আসে, অ্যান্ড ভাতের সাথে কি জানি পোড়া টাইপের নিয়ে আসে। তখন আমি পোড়া জিনিসটা দেখে আমার কাছে প্রথম দিকে একটু শক লেগে যায়, মানে শক বলতে কেমন জানি একটু লাগে যে পোড়া টাইপের। আমি চিন্তা করতেছি এটা আবার শুয়োরের মাংস বা অন্য কিছু খারাপ, মানে খারাপ প্রাণীর মাংস কিনা। আমি আবার শুনেছি ওরা বিড়ালের মাংস, তারপর বিভিন্ন রকমের প্রাণীর মাংস খায়। তখন আমি মেয়েটাকে বলতেছিলাম যে এই মাংসটা কিসের মাংস। মেয়েটা তখন আমার দিকে তাকে মুসকে হাসে আর একটু বলতেছে যে এটা মাংস না। তো আমি বললাম এটা কি? পরবর্তী যে ভর্তা। আমি বললাম যে কিসের ভর্তা? তো বলে যেটা গোল বেগুন, মানে কালো টাইপের যে বেগুনগুলো হয় না, মানে তাল বেগুন আমরা যেটাকে বলি গ্রামের ভাষায়, ওই তাল বেগুনের ভর্তা আমাকে বলতেছে। তাই আমি বললাম যে বাহ, এটা তো খুব টেস্টি, আমি তো কখনো খাই নাই। তো বলতেছে খেয়ে দেখেন। তো আমি খাইলাম, বাট এত পরিমাণ ঝাল ছিল, মানে ঝালের কারণে আমি যেন একদম জুসরে যাচ্ছিলাম।
আমি কী করলাম, মেয়েটাকে বললাম যে কোনো প্রবলেম না, আমি খেতে পারবো, বাট আমাকে পানি দেওয়া হয়েছে মানে আমি দুই বোতলের মতো ওদের এখানে মানে কাঠ দিয়ে ছোট করে বোতল বানায়, মানে ওই বোতলের 2টা বোতল আমি শেষ করে ফেলি। মেয়েটাকে বললাম যে আমার জন্য আরও পানি নিয়ে আসো, তো আরও পানি এনে বাট আমি পেট ভরে ভাত খাই। খাওয়ার পর আমি মেয়েটাকে বললাম যে তুমি কোথায় পড়ো বা কিসে পড়ো, তো মেয়েটা আমাকে ইশারা দিয়ে দিয়েছে মানে আমি তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। আমি তখন বুঝতেছিলাম না, আমি তাকে বলতেছিলাম যে কেন চলে যাব। তখন মেয়েটা মানে তার যিনি দাদা আছে, মানে প্রথমে যিনি ঘর থেকে বের হয়েছিল তার দিকে আমাকে দেখালো, এবং আমি দেখতেছি যে উনি বাঘের মতো আমার দিকে তাকায় আছে, মানে এত ভয়ঙ্কর ওনার চাহনি, আমি ভয় পেয়ে যাই, খুবই ভয়ঙ্কর নজর আমার দিকে তাকায় আছে। মেয়েটা আমাকে বোঝাচ্ছিল যে আপনি এখান থেকে চলে যান, আমাকে এটা বোঝাচ্ছিল। তো পরে আমি কী করি, ওখান থেকে চলে আসি। আসার পরে আমার বন্ধুগুলা তো আমারে পায়া কিরে তুই খাইছিস, আমি বললাম পেট ভরে খাইছি। উপজাতি ছেলেটা বিশ্বাসই করতে পারে না যে আমি বাড়িতে ভাত খেয়ে আসছি। আমি বলি যে ভাই আমি ভাত খাইছি, আমাকে প্রচুর পরিমাণ সম্মান করছে, ভালোবাসা আমাকে খাওয়াইছে। ছেলেটা আমাকে বলে ভাই কী বলেন। এরপরে কথা বলতে বলতে আমরা হোটেলে আসি। হোটেল আসার পর আমার ওই রাতের বেলায় বারবার মেয়েটাকে আমি স্বপ্নে দেখতে থাকি। আমার মেয়েটার কথা বারবার মনে পড়ে, তার চোখ, তার নখ, তার নাক, তার ঠোঁট, তার মুখ, সব কিছু মিলিয়ে যেন মেয়েটা একেবারে আসমানের কোনো একটা পরী। আমি তখন কী করি, ওই রিসোর্ট থেকে আর যাই না, আমি ওখানে 3 দিনের মতো থাকি। আমার বন্ধুরা বলতেছে আমরা কি খালি একটা জায়গায় পড়ে থাকার জন্য আসছি, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, পাঞ্চরে যাব, আলুটিলা যাব, বাট তুই রাঙামাটিতে এসে আর কোথাও যাচ্ছিস না। আমি তাদেরকে বুঝাইতে পারি না যে আমার মনটা রাঙামাটিতে বাধা পড়ে গেছে। একটা পর্যায়ে আমি কী করি, ওই উপজাতি ছেলেটাকে ডাইকা বলি যে ভাই, আমি তাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলি যে দেখো মেয়েটাকে আমার অনেক ভালো লাগে, আমি তার সাথে সম্পর্কে জড়াতে চাই। তখন উপজাতি ছেলেটা আমার উপরে খুব রেগে যায়, আমাকে মানে রেগে গিয়ে আমাকে বলে যে আপনি কি পাগল হয়ে গেছেন। আমি তারা বলেছি কেন ভাই, পাগল কেন হয়ে যাব। আমাকে বলতে আছে যে আমাদের ধর্মের ভিতরে এটা কোনো দিনও নাই, আর আপনাকে আমি সাথে করে নিয়ে গেছি বলে আপনি প্রাণে বেঁচে গেছেন। আপনি জানেন না যে আমাদের এখানে অনেক খারাপ খারাপ ছেলে আছে, তারা যদি কখনো দেখতে পায় যে কোনো মুসলিম ছেলে কোনো উপজাতি মেয়ের সাথে কথা বলে, তাহলে এক কোপ দিয়ে আপনার মাথাটাকে আলাদা করে দিবে। আমি বলতেছিলাম যে ভাই আমার মাথাটা আলাদা করে দেখ, আমাকে মেরে ফেলেক, আমাকে যত যাই করুক, বাট আমি এই মেয়েটার প্রেমে পড়ে গেছি। তখন ছেলেটা আমার দিকে তাকে হাসতেছে, বলতেছে এই মেয়ের মাঝে এমন কি আছে যে আপনি তার প্রেমে পড়ে গেলেন। আর ওর বড় বোনটা কিন্তু ওর চেয়ে আরও বেশি সুন্দরী ছিল। আমি মেয়েটার সাথে প্রেম করছিলাম। তখন ওর মোবাইল ফোন থেকে ওর বড় বোনের ছবিটা আমাকে দেখায়। আমি ছবিটা দেখার পর দেখতেছি মানে আমার কাছে মনে হয় যে ওরা 2 বোন এত সুন্দর, ওর বড় বোনও কিন্তু মানে কম সুন্দর না, অনেক সুন্দর ছিল। এরপর আমি ছেলেটাকে বলতেছি যে বড় বোনকে কোথায় বিয়ে দিছে। আমাকে বলে যে চিটংয়ে বিয়ে দিছে, ছেলে বিআরটিসিতে চাকরি করে, অ্যান্ড ছেলেটা উপজাতি। আমি তখন বলতেছিলাম যে ভাই তোমার কাছে আমি হাত জোর করে মিনতি করতেছি, তুমি আমার সাথে মেয়েটার সাথে একটু কথা বলাই দাও। যতই রিকোয়েস্ট করি কোনো কাজ হয় না। ছেলেটা আমাকে বলতেছে যে ভাই আমাদের ধর্মের ভিতরে এগুলা নাই, আর কোনোভাবে যদি কোনো মানুষ জানতে পারে যে আমি আপনাকে ওখানে নিয়ে গেছি বা আপনি আমার মাধ্যমে মেয়েটার সাথে পরিচয় হয়েছেন বা কথা বলছেন, তাহলে আমাকে আমাদের ধর্ম থেকে আলাদা করে দিবে। তো এভাবে আরও 2-3 দিন কেটে যায়। তখন আমার বন্ধুরা একটা সময় খেপে যায়, খেপে গিয়ে তারা বলে যে ধুর শালা তুই থাক, আমরা থাকবো না। এরপর ওরা রাগারাগি করে ওরা মানে বাস দিয়ে চলে যেতে যাচ্ছিলো ঢাকাতে। পরে আমি তাদের বলি যে তোরা কিছু মনে করিস না, আমি এখানে আরও 2টা দিন থাকি, তোরা আমাদের গাড়ি ছিল, ড্রাইভার ছিল, বলে আমাদের গাড়ি আর ড্রাইভার নিয়ে তোরা পানচুরি, তারপর আলুটিলা, খাগড়াঝুরি যে জায়গাগুলোতে ঘুরে আয়। তো আমার বন্ধুগুলো মোটামুটি একটু সেলফিশ টাইপেরই ছিল। ওরা আমার বলতেছে ঠিক আছে তোর যেহেতু এতই ভালো লাগতেছে না, তুই এখানে থাইকে যা, আমরা তাহলে বাকি জায়গাগুলো ঘুরে আসি। এরপর আমাদের গাড়ি আর ড্রাইভার নিয়ে আমার বন্ধুরা চলে যায়। তখন উপজাতি ছেলেটা আমাকে বলতেছিল আপনার বন্ধুরা চলে গেল, আপনি যাবেন না। আমি বললাম যে যতক্ষণ না পর্যন্ত আমি এই মেয়েটাকে আমার নিজের করে নিতে পারি ততক্ষণ পর্যন্ত আমি যাব না। ছেলেটা আমাকে বলে যে আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি জানেন না যে এখানকার মানুষগুলো কত খারাপ, আপনাকে চাইলে মেরেও ফেলতে পারে। আমি তখন ছেলেটাকে বললাম যে ভাই রে, ওর হাতে ধরে আমি তাকে বোঝাচ্ছিলাম যে আমার একটা কথা শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে 50,000 টাকা দিব, আমি তোমাকে 50,000 টাকা দিব, আমি এবং চেক লিখে ফেলি, মানে চেক লিখি 50,000 টাকার, বলি এই টাকাটা আমি তোমাকে দিব, খালি তুমি একটা বারের জন্য মেয়েটাকে আমার হোটেলের সামনে নিয়ে আসো, আমি মেয়েটার সাথে একটু কথা বলতে চাই। উপজাতি ছেলেটা তখন আমার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকায় আছে, আমার দিকে তাকায় থেকে বলতেছে এরকম পাগল আমি আমার জীবনও দেখি নাই, আমি এখানে প্রায় 5 বছরের মতো চাকরি করি, আপনার মতো কোনো মানুষ আমি দেখি নাই, আপনার চেক আমার লাগবে না, ঠিক আছে আমি মেয়েটাকে আপনার মানে রেস্টুরেন্টের সামনে নিয়ে আসবো, অ্যান্ড সেটা আজকে না হলো আমি কালকে নিয়ে আসবো। আমি তখন প্রচুর পরিমাণ খুশি হই। আমি ছেলেটাকে বলি যে ভাই আমার সত্যি অনেক বেশি ভালো লেগেছে, আমার তো তোমার কথা আমার সারা জীবন মনে থাকবে। অ্যান্ড সেদিন চলে যায়। অ্যান্ড এর পরের দিন সকালবেলা ছেলেটা আমাকে রুমে গিয়ে কলিং বেল টিপে ডাকার পর আমি বের হয়ে বলেছে ভাই নিয়ে আসছি, রিসেপশনে বসাইছি, আপনি তাড়াতাড়ি আসেন। আমি তখন দৌড়ে বের হওয়ার পরে আমি গিয়ে দেখি যে হ্যাঁ মেয়েটা রিসেপশনে বসে আছে। আমার কাছে মনে হচ্ছে যেন ওই মেয়েটা রিসেপশনে বসার পর থেকে যেন পুরোটা রিসেপশন মানে ওদের হোটেলটাই যেন ফুটে উঠেছে, অন্যরকম একটা সৌন্দর্য যেন ওদের হোটেলের মাঝে ফুটে উঠেছে।
এত ভালো লাগতেছিল মেয়েটাকে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি বারবার তার মুখের দিকে তাকায় থাকি। তখন মেয়েটা আমাকে বলতেছিল যে আপনি নাকি আমাকে বলছিলেন আসার জন্য। আমি বললাম হ্যাঁ বলেছিলাম। তো বলে কেন বলেছিলেন বলেন। আমি তখন মেয়েটার সাথে ওখানে বসি সোফার উপরে, বসার পর আমি তার সাথে অনেক কথা বলতেছি। আমি তাকে বলি যে তুমি কিসে পড়ো। মেয়েটা আমাকে বলে যে সে ইন্টারে পড়ে, কলেজে পড়ে। আমি বললাম তুমি যেখানে পড়ো ওখানে মুসলিম ছেলে মেয়ে নাই। আমাকে বলে হ্যাঁ আমাদের টিচারে তো আছে অনেকগুলো মুসলিম। তো আমাকে বলে যে আমাকে দেখাইলো আমাদের এখান থেকে, মানে আমার হোটেল থেকে কিন্তু তার কলেজটা দেখা যায়। আমাকে দেখালো যে আমি ওই কলেজে পড়ি। তো তখন আমি মেয়েটাকে বললাম যে তোমার মানে তোমার এলাকাটা তো অনেক ভিতরে, এত ভিতরে থেকে তুমি এভাবে কীভাবে আসো। তখন মেয়েটা আমাকে বললো যে তার একটা কাকা আছে, ওই কাকা নাকি থেকে ভাইকে করে মানে হুন্ডা করে তাকে এখানে এনে দিয়ে যায়, অ্যান্ড প্রতিদিন দিয়ে যায় এবং প্রতিদিন নিয়ে যায়। আমি তখন মেয়েটাকে বলি তাহলে আজকে তোমার কাকা আসে নাই, আজকে তোমার কাকা তোমাকে নিতে আসে নাই। তখন মেয়েটা আমাকে বলে যে না কাকা তো কেন আসলো না বুঝলাম না, এই জন্যই তো আমি গাড়ির জন্য দাঁড়ায় আছি। আমি আমাদের এখান থেকে গাড়ি উঠে আমাদের স্টেশনে যাবো, অ্যান্ড আমাদের স্টেশন থেকে আমার কাকা এসে আমাকে নিয়ে যাবে স্টেশনে। আমি ওইখান থেকে কাকা আশা করি স্টেশনে আসবে। তখন আমি মেয়েটাকে বলতেছিলাম যে আমি ছেলেটাকে বলতেছিলাম, ওই উপজাতি ছেলেটাকে, ওরে বলতেছিলাম ভাই মেয়েটাকে নিয়ে একটু বাইরের দিকে আসো। কারণ আমি তখন দেখতেছি যে ওখানে মানে রিসেপশনে যিনি আছে উনিও উপজাতি, উনি কেমন জানি একটু মানে অন্য নজরে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি মেয়েটাকে নিয়ে আর উপজাতি ছেলেটাকে নিয়ে বের হই। বের হওয়ার পর আমি মেয়েটাকে বলি যে আমি খুব মানে স্মুথলি তাকে বলি, কোনো রকম কোনো কিছু সংকোচ করি না, লুকাই না। আমি এটাকে বলি যে আমি মুসলিম সম্প্রদায়ের মানুষ, তোমাকে আমার প্রচুর পরিমাণ ভালো লাগে। আমি বিএসসি করি, আমি আমার ভার্সিটির নাম বলি, অ্যান্ড আমি আমার পরিবারের ব্যাপারে তাকে সব কিছু বলি। আমি বলি যে আমি না তোমাকে বিয়ে করতে চাই। তখন মেয়েটা আমার দিকে তাকায় থাকে, একটু হাসতেছে, বলতেছে এটা কেমন কথা বলতেছেন। আমি বলি যে দেখো আমি পারতাম তোমার সাথে সংকোচ করতে, তোমার সাথে তোমার ফোন নাম্বার নিতে, তোমার সাথে ফোনে কথা বলতে, তারপর 5-6 দিন বা 10-15 দিন পর তোমাকে ভালোবাসার প্রপোজ করতে। আমার কাছে ব্যাপারগুলো ভালো লাগে নাই, আমি আসলে তোমাকে ভালোবাসি, যার জন্য আমি তোমাকে কথাটা স্ট্রেট বলে দিয়েছি। তখন মেয়েটা আমার মুখের দিকে তাকায় থেকে বলে আপনি কি আমাকে ভালোবাসেন নাকি আমার দেহটাকে ভালোবাসেন। কথাটা শোনার পর আমার প্রচুর পরিমাণ কষ্ট লাগলো। আমি তাকে বললাম যে এটা কেমন কথা বলতেছো, আমি তোমার দেহকে কেন ভালোবাসবো, আমি তোমাকে ভালোবাসি। তখন আমাকে বলতেছিল যে না আপনাদের মতো মুসলিম সম্প্রদায়ের মানুষজনেরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি সাকমা মেয়েদের দেহটাকে ভালোবাসে। আমি তখন বলি যে কেন, পরে বলা আমার বান্ধবীর সাথে এরকম একটা ঘটনা ঘটছে। আমি তারে বলি যে তোমার বান্ধবীর সাথে কী ঘটেছে সেটা আমি জানি না, বাট আমি তোমাকে পছন্দ করে অনেক ভালোবাসি, প্লিজ তোমাকে ফিরাই দিও না। মেয়েটা তখন আমাকে বলতেছে আপনার ফোন নাম্বারটা আমাকে দেন, আমি আপনার সাথে যোগাযোগ করবো। তো আমার ফোন নাম্বারটা তাকে দিয়ে দিই, সে চলে যায়। যেতে যেতে প্রায় 2 দিন কেটে যায়, মেয়েটারা আমাকে আর কোনো ফোন করে না। আমি উপজাতি ছেলেটাকে বলি, তখন ছেলেটা আমাকে বলে যে ভাই আমার চাকরিটা চলে যাবার পথে। আমি বললাম কেন তোমার চাকরি কেন চলে যাবে। আমাকে বলো যে আমাদের রিসেপশনে যিনি ম্যানেজার আছে উনি কিন্তু ব্যাপারগুলো সব কিছু দেখছে, উনি কিন্তু আমার বসের কাছে বিচার দিয়ে আমার চাকরিটা খেয়ে ফেলবে। আমি তখন ছেলেটাকে বলি যে তোমার চাকরি যদি খেয়ে ফেলে তো ঢাকা শহরের খুব ভালো হোটেলে আমি তোমাকে চাকরি দেবো, তুমি মন খারাপ করো না। আমি ওখানে প্রায় 4 দিনের মতো থাকি, আর 4টা দিনে ওই মেয়েটা আমাকে আর 1 মিনিটও কল দেয় না। কল না দেওয়ার পরে আমি তখন কী করি, খুবই রাগ হয়, মানে রাগ হওয়ার পর আমি তখন আমার বন্ধুদের সাথে দেখা করার জন্য আমি আলু টিলাতে চলে যাই। একটা আলু টিলতে গিয়ে ওখানে একটা হোটেলে আমার বন্ধুর সাথে থাকি। থাকার পরে আমরা ওইখান থেকে ঢাকাতে চলে আসি। ঢাকাতে চলে আসার পরে ঢাকাতে যখন চলে আসি, আসার পরে আমার প্রায় আরও 3 থেকে 4 দিন কেটে যায়। বাট মেয়েটার কথা আমার বারবার মনে পড়তেছিল, আমার ভীষণ খারাপ লাগতেছিল। অ্যান্ড 3-4 দিন পরে উপজাতি যে ছেলেটা ছিল ওই ছেলেটা আমাকে ফোন করে বলে, মানে আমার নাম্বারটা তো ওই রিসেপশন ওদের ওই মানে বক্সের মধ্যে দেওয়া ছিল, মানে যেখানে আমরা এন্ট্রি করে ঢুকেছিলাম ওখানে আমাদের সব বন্ধুদের নাম্বার দেওয়া ছিল। তখন ছেলেটা আমাকে ফোন করে বলতেছে যে ভাই আপনি কি ইয়াস বলতেছেন। আমি বললাম যে হ্যাঁ ইয়াস বলতেছি। পরে বলো আমাকে চিনতে পারছেন, আমি ওই রাঙামাটিতে একটা হোটেলে আপনি ছিলেন যে। আমি বললাম হ্যাঁ চিনতে পারছি তো, তোমাকে চিনবো না কেন, কেমন আছো। পরে বলে ভাই ভালো আছি। আমি বললাম যে তো ছেলেটা আমাকে বলতেছে ভাই লিখো, মানে ও বলতেছে যে লিখো আপনার সাথে দেখা করতে আসছে। আমি বললাম যে লিখো কে, তো বলতেছে ওই যে আপনার তো নাম বলা হয় না আপনাকে, লিখে হচ্ছে ওই যে সাকমা মেয়েটাকে আপনি দেখছিলেন, যে সাকমা মেয়েটাকে আমি আপনাকে দেখাইছিলাম, ওই মেয়েটা, ওর নাম হচ্ছে লিখো, আপনার সাথে কথা বলবে। আমি তখন মানে এত খুশি হই, আমি খুশিতে একদম চিৎকার করে উঠি। আমি বলি যে ভাই প্লিজ আমাকে কথা বলাই দাও। তখন আমাকে কথা বলে দাও, মেয়েটার সাথে কথা বলি। আমি বললাম যে তুমি না বলেছিলে যে তুমি আমাকে ফোন করবা, তো আমাকে বলতেছিল যে আপনার নাম্বারটা আমি হারাই ফেলছি। আমি তখন বলি হাই রে আল্লাহ, আর আমি ভাবলাম যে তুমি আমাকে ভুলে গেছো। তো বলে যে আমি নাম্বারটা নিচ্ছি, আমি পরে আমার নাম্বার থেকে আপনাকে কল দিব। এরপর কী করে মেয়েটা ঠিক 5 থেকে 6 মিনিট পরে আমাকে আবারও কল দেয়, অ্যান্ড কল দিয়ে বলে আমি না আপনার নাম্বারটা হারাই ফেলছি, অ্যান্ড আপনার নাম্বারটা হারানোর পরে আমি আপনাকে প্রচুর মিস করেছি, অ্যান্ড আপনাকে আমার প্রচুর ভালো লেগেছে। তার সাথে কথা বলতে থাকি, দেখতে দেখতে আমাদের প্রেম ভালোবাসা হয়ে যায়, মধুর প্রেমে মগ্ন হয়ে যায়। একটা সময় মেয়েটার সাথে দেখা করার জন্য আবারও ঢাকা থেকে রাঙামাটিতে আসি, অ্যান্ড রাঙামাটিতে আসার পর আমি তার সাথে দেখা করি। বাট ওই রাঙামাটির ভিতরে না, মেয়েটা আমাকে অনেক দূরে, মানে একদম মানে রাঙামাটি থেকে একদম মানে অনেক দূরে নিয়ে যায়। আর ওখানেও সে বোরকা পরে যায়, কারণ হচ্ছে সে আমাকে বলতেছিল যে আমাদের ধর্মের ছেলেরা যদি দেখতে পায় যে আমি মুসলিম কোনো ছেলের সাথে ঘুরতে বেরোইছে তাহলে ওরা আমাকে খুন করে ফেলবে।
যাই হোক, এরপর মেয়েটার সাথে আমি ঘুরি, এভাবে আমি প্রায় সময় যাতায়াত করতে থাকি। বাট মেয়েটার সাথে আমার রিলেশনটা তখন অনেক ডিপ হয়ে যায়। ডিপ হয়ে যাওয়ার পরে আমি এত ডিপ হয়েছে আমি মেয়েটাকে ছাড়া বাঁচবো না। একটা পর্যায়ে মেয়েটা আমাকে বলতেছে যে তার পরিবার থেকে নাকি তাকে বিয়ে দিয়ে দিবে। মানে তার বড় বোনকে চিটংয়ে যেখানে বিয়ে দিয়েছিল উনি নাকি বিআরটিসিতে চাকরি করে, অ্যান্ড ওনার মানে ওই ছেলের মানে ওর দুলাভাইয়ের একটা বন্ধু ছেলেও নাকি বিআরটিসিতে চাকরি করে, ওই ছেলের সাথে তার বিয়ে ঠিক হয়ে গেছে। তখন আমি এত পরিমাণ কষ্ট পাই, আমি তখন কান্না করতে শুরু করি। আমার ভালোবাসাটা তখন প্রায় 1 বৎসরের কাছাকাছি হয়ে গেছে। অ্যান্ড ওই 1 বৎসর আমি মেয়েটাকে এত ভালোবেসেছি আমি যেটা বলে বোঝাতে পারবো না। ওই 1 বছরে মনে হয় কম করে হলেও আমি 100 বার রাঙামাটিতে গিয়েছি এবং প্রত্যেকটা দিন আমি ওর সাথে দেখা করেছি। আমার পড়াশোনা, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে গেছে। আমি চোখটা বন্ধ করলে তার মুখটা দেখি, চোখটা মিললে তার মুখটা দেখি। আমার কাছে মনে হয় 24টা ঘন্টা তার মুখটা আমার চোখের সামনে ভাসতেই থাকে। যাই হোক, আমি তখন তারে বলি যে দেখো লিখো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি কখনোই এটা মেনে নিতে পারবো না যে তোমার অন্য কোথাও বিয়ে হয়ে যাবে। তখন সে আমাকে বলতেছে তাহলে কি তুমি আমাকে বিয়ে করবা? আমি বললাম হ্যাঁ করবো। তো বলে আমি তো সাকমা। আমি বলি তুমি সাকমা হয়েছো তো কী হয়েছে, আমি তোমাকে বিয়ে করব। তখন বলে আমি যে সাকমা কোনো প্রবলেম হবে না। আমি বললাম কোনো প্রবলেম হবে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো। এরপর আমি কি করি, একটা কাজীর সাথে কথা বলি আমাদের ঢাকাতে। ওনার মানে উনি কীভাবে করে এটা আমি জানি না, এখনও জানি না। ওনাকে আমি কিছু টাকা পয়সা দিই, টাকা পয়সা দেওয়ার পরে উনি আমার এখান থেকে মানে ঢাকা থেকে যত রকমের মানে রেজিস্ট্রেশনের যে কাগজপত্র সব কিছু নিয়ে উনি আমার সাথে রাঙামাটিতে যায়। রাঙামাটিতে যাওয়ার পর আমি লিখুকে ফোন করি, বাট ফোন করার পরে লিখু তার একটা বান্ধবীকে নিয়ে আসে। আসার পর আমি ওর বান্ধবীটার সাথে কথা বলি, অ্যান্ড কথা বলার পরে তখন লিখু আমাকে বলতেছে যে একটা জায়গা আমরা ঠিক করে রাখছি, ওই জায়গাতে আমরা যাব। তো আমি কি করি আমার কাজীকে বলি যে ওইখানে চলেন, বাট উনি তো বালাম টালাম সব কিছু সাথে করে নিছে। উনি মানে অন্য কোথাও যেতে রাজি হয় না, উনি বলে হোটেলেই সেফ। এমন ওরা বলি যে হোটেলে সেফ না, কারণ যেহেতু লিখু এই এলাকার মানুষও কিন্তু বুঝে। লিখু আমাকে বলতেছিল যে দেখো এই হোটেলে কিন্তু অনেক উপজাতি ছেলেমেয়েরা আছে, ওরা যদি কোনোভাবে ব্যাপারটা একটুখানি আন্দাজ করতে পারে তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যাবে। তখন আমাকে বলতেছে যে আমি একটা জায়গা নিয়ে যাব, ওই জায়গাটা অনেক ভালো, মানে ওইটা অনেক মানে নিরাপদ। তখন আমাকে কী করে ও আর আমাকে একটা মন্দিরের কাছে নিয়ে যায়, মানে একটু মন্দির টাইপের, ওইখানে নিয়ে যায়। যদিও আমাদের কাজই যেতে খুব ভয় পাচ্ছিল। অ্যান্ড ওখানে যাওয়ার পরে ওই মন্দিরের কাছে যাওয়ার পরে তখন ওই মন্দিরের পাশে আমরা বিয়ে করি। যদিও আমরা মুসলমান ছিলাম, আমি মুসলমান ছিলাম, বাট আমি জানি না যে কীভাবে কাজে আমাকে বিয়েটা পড়ালো। অ্যান্ড প্রথমত উনি দুইটাভাবে আমাকে বিয়েটা পড়ায়, মানে দুইটাভাবে বলতে উনি এটা প্রথমে স্টাম্পিং করে, স্টাম্পিং করার পরে একদম মুসলিম রীতিনীতি অনুযায়ী বিয়ে হয় এবং ওকে কলমা পড়তে বলা হয়, ও কিন্তু কলমা পড়ে, মানে কলমা টলমা পড়ে ও ওর মতো করে বিয়েটা মানে বিয়ে কাজটা কমপ্লিট হয়। কাজ কমপ্লিট হওয়ার পরে আমি তখন লিখুকে বলতেছিলাম যে লিখু তুমি কি থাকবা, আমি কি থাকবো? তখন সে আমাকে বলতেছে না, আমার বুকটা ধরপর করে কাঁপতেছে, আজকে তুমি চলে যাও, আমি তোমাকে পরে আবার ফোন করলে তারপর তুমি আইসো। এরপর আমি কি করি, আমার ওই যথারীতি কাজীকে নিয়ে আমি তখন আবারও চলে আসি ঢাকাতে। অ্যান্ড তারই 2-3 দিন পরে লিখু আমাকে আবারও ফোন করে, আমাকে ফোন করে বলে যে ইয়াস তুমি আসো। আমি তখন যাওয়ার পরেও আমাকে বলে যে ওর একটা বান্ধবীর বাসা, মানে ওই মেয়েটা মুসলমান, রাঙামাটিতে ওদের বাড়ি আছে, ওই বাড়িতে ওই মুসলিম মেয়েটার বাসায় আমরা উঠি। উঠার পরে লিখু আমাকে বলতেছে যে এখানে আজকে আমাদের বাসর হবে। আমি তার বলি তুমি কি থাকবা? আমাকে বলে হ্যাঁ আমি থাকবো, আমি না থাকলে রাতের বেলায় বাসর হবে কেমন করে? আমি তখন এত পরিমাণে খুশি হই আমি বলি বোঝাতে পারবো না। আমি বলি সত্যি আমি এটা কখনো চিন্তাই করতে পারি নাই। ও আমাকে বলে চিন্তা করতে পারা না পারার কি আছে, তুমি আমাকে বিয়ে করছো, বাসর করবা না? আমি বলে আচ্ছা ঠিক আছে। তো তার সাথে সেদিন আমার ওই বান্ধবীর বাসায় তার সাথে আমার বাসর হয়। অ্যান্ড সব কিছু কমপ্লিট হওয়ার পরে তখন সে হচ্ছে মানে তার বাসায় চলে যায়, আমি তখন আবার ওইখান থেকে ঢাকাতে চলে আসি। অ্যান্ড আসার পর থেকে আমি চিন্তা করতেছিলাম যে একটা সুযোগ সময় বুঝে আমি আমার আব্বা আম্মাকে এই ব্যাপারগুলো জানাবো, মানে ওকে আমি বিয়ে করছি বা এই ব্যাপারগুলো জানাবো। আর ও যেহেতু কলমা পড়ছে তার মানে সে তো মুসলমান হয়ে গেছে, অ্যান্ড সে কিন্তু আমার সাথে আসতে রাজি আছে। লিখু কিন্তু আমাকে বলতেছে যে তুমি যদি আমাকে ঢাকাতে নিয়ে যাও তাহলে আমি ঢাকাতে গিয়ে তোমাদের বাসায় থাকবো। অ্যান্ড ওকে আমি আস্তে আস্তে বলি যে তুমি একটা নামাজ পড়া শিখো, তারপরে কোরআন শরীফ পড়া শিখো, এই ব্যাপারগুলো তুমি আস্তে আস্তে তাকে লার্নিং করতে থাকি। একটা পর্যায়ে সে হচ্ছে মোটামুটি নামাজ পড়তে পারে। ওর একটা বান্ধবীর বাসায়, যে বান্ধবীর বাসায় ওর সাথে আমার বাসর হয়েছিল, সেই বান্ধবীর বাসায় গিয়ে নামাজ পড়ে এবং ওই বান্ধবীর মাঝে সে মাঝে মাঝে কোরআন শরীফ পড়াও শিখে। তো আমি আমার খুবই ভালো লাগে যে ও মাঝে মাঝে কোরআন শরীফ পড়তে পারে না, মানে সূরাগুলো পড়তে পারে না, আমাদের যে আলহামদুলিল্লাহ এরকম যে সূরাগুলো আছে ওই সূরাগুলো পড়তে পারে না। আমি তখন তাকে সূরাগুলো মোবাইলের মাধ্যমে তাকে সূরা পড়াই। মানে আমার কাছে মনে হয় যে রাতের বেলায় যদি আমি তার সাথে 1 ঘন্টা কথা বলি তাহলে আধা ঘন্টায় আমি তাকে সূরা পড়াই। তারপরে নামাজ কীভাবে পড়তে হবে, সূরা কীভাবে পড়তে হবে, কেরাত কীভাবে পড়তে হবে। এত সুন্দর একটা মেয়ে যখন সূরা পড়ে আমার এত ভালো লাগে। ও তখন মানে বিদেশি মানুষরা যেরকম বাংলা ভাষায় কথা বলতে গেলে যেভাবে কথা বলে ও ঠিক সেমভাবেই হচ্ছে মানে আমাদের সূরাগুলো পড়ে। সূরাগুলো শুদ্ধ হয় না, তারপরেও পড়ার জন্য খুব চেষ্টা করে।
এভাবে যেতে যেতে আমাদের সম্পর্কটা প্রায় 2 বৎসরে গড়ায়। 2 বৎসর পরে এরই মাঝে আমি কিন্তু আরেকটা কথা এখানে বলতে ভুলে গেছিলাম বলতে ওর পরিবার থেকে যেখানে বিয়ে দেওয়ার জন্য ওকে বারবার প্রেশার দেওয়া হচ্ছিল, ওইটা কীভাবে যেন ওর পরিবারের দিক থেকে ওইটা ম্যানেজ করে ফেলে। মানে ওর মা তারপর ওর বাবাকে ধরে ও কীভাবে মানে ম্যানেজ করে এরকম সে অনার্স কমপ্লিট করে তারপরে সে বিয়ে করবে। তার পরিবারকে এটা বলে যে সে অনার্স কমপ্লিট করে তারপর সে বিয়ে করবে, এটা বলে তার পরিবারকে সে কোনোভাবে মানে ঠিক করে ফেলে। বাট তার পরিবার কিন্তু জানে না যে তার সাথে আমার বিয়ে হয়েছে। এরপর যেটা হলো, এটা তার পরিবার থেকে আর কোনো প্রবলেম রইল না, এটা সে সমাধান করে ফেলে। তো যাই হোক, প্রায় 2 বৎসর কেটে যাবার 2 বৎসর পরে ও আমাকে বারবার এই কথাটা বলে যে আমি তোমার সাথে থাকতেছি, আমি তোমার সাথে মানে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে, কিন্তু আমি কোনো ভাবও নিতেছি না, আমার কোনো প্রবলেম হবে না। তো এগুলো আমাকে ও বারবার বলে। আমার তখন মনের ভিতর জাগে যে আমি ওকে আমার আব্বা আম্মাকে বলে আমি তাকে আমার বাড়িতে নিয়ে আসবো। এরপর 2 থেকে 3 দিন পরে আমি একদিন আমার আম্মার সাথে, আমার আম্মা কিচেনে রান্না করতেছে, আমি আমার আম্মার কাছে গিয়ে আমি আমার আম্মাকে বলেছি, আম্মা এই ঘটনা, আমি আম্মার কাছে একদম মোটামুটি সব কিছু খুলে বলি, কোনো কিছু লুকাই না, সব কিছু খুলে বলার পরে মা আমার দিকে তাকে একরকম কান্না করে ফেলে। মা আমারে বলতেছে আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারিনি যে তুই এত বড় একটা কাজ করে ফেলবি। আমি তখন মারে বলি যে মা শোনো, মেয়েটা উপজাতি হলে কী হয়েছে, তারা যদি তুমি দেখো, তারা তুমি মানে তোমার চোখের পলক ফেলতে পারবা না, এত সুন্দর একটা মেয়ে। তখন আমাকে বলতেছিল যে না এটা তুই কেমন কথা বলতেছস। আমি তখন আমার মারে বলতেছি, মামি এটা খুবই সুন্দর, তুমি বিশ্বাস করতে পারবা না, অসম্ভব সুন্দর ওর চেহারা, আর ও নামাজ পড়ে, ও কোরআন পড়ে। আমি সব কিছু মাকে বলি, কিন্তু মা কোনো কথাই শুনতে রাজি নাই। মা কথাগুলো আমার বাবার কানে বলে দেয়, অ্যান্ড বাবাকে বলে দেওয়ার পরে বাবা প্রচুর পরিমাণ রেগে যায়, বাবা আমার গায়ে হাত পর্যন্ত তোলে। অ্যান্ড এই তো আমার পরিবারে প্রবলেম লেগে যায়। অ্যান্ড এরই 2-1 দিন পরে হঠাৎ করে আমাকে লিখো ফোন করে বলতেছে যে ওদের বাড়িতে এখানে কি খুব বেশি প্রবলেম হচ্ছে। আমি তখন বলি যে কী প্রবলেম হচ্ছে, তো বলতেছে যে আমি তো ওই বিয়ের ঘরটা কোনোভাবে ভাঙলাম, কিন্তু এখন দুলাভাই আরেকটা ছেলে ঠিক করছে, এবং ওই ছেলেটা নাকি কোন একটা কলেজের প্রফেসর। আমাকে বলতেছে আমার দুলাভাই আমার আব্বা আম্মাকে বলছে যে এরকম ছেলে আর জীবনেও পাওয়া যাবে না, যেহেতু তো ভালো একটা ছেলে পাইছি। অ্যান্ড ছেলে বলতেছে যে মেয়েটাকে পড়াশোনা করাবে, আমাকে পড়াশোনা করাবে, এখন আমি কি করতে পারি। তখন আমি প্রচুর পরিমাণ বিপদে পড়ে আমি তাকে বলি যে ঠিক আছে তুমি ঢাকাতে চলে আসো। এর 2 দিন পরে আমি আবার রাঙামাটিতে যাই, গিয়ে আমি তাকে নিয়ে ঢাকাতে চলে আসি। ঢাকাতে আসার পর আমি তাকে ঢাকাতে একটা বাসা ভাড়া করে দিই। কিন্তু এই ব্যাপারগুলো আমার আব্বা আম্মা বুঝে সব কিছুই জানে, সব কিছু জানে বলতে তারা এটা জানে না আমি তাকে ওইখান থেকে যে ঢাকাতে নিয়ে আসছি, তা আমি যে বিয়ে করে ফেলছি এই ব্যাপারগুলো জানে। বাট জানার পর আব্বা আম্মা দুজনে আমার সাথে কথা বলে না, আমার সাথে প্রচুর পরিমাণ রাগারাগি করে, কোনো রকম কথা বলেন না, এবং আব্বা আমার সাথে অকথ্য ভাষায় মাঝে মাঝে আমাকে গালাগালিও করে। আমি তখন কি করব কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। আমি জাস্ট আল্লাহকে ডাকতেছিলাম যে আল্লাহ তুমি একটা উপায় বুদ্ধি করে দাও, কারণ আমি তো অন্যায় বা অপরাধ কোনো কিছু করি নাই। আমি লিখুকে ভালোবেসেছিলাম, অ্যান্ড আমি তাকে মুসলমান বানিয়ে বিয়ে পর্যন্ত করেছি, তাহলে আমার তো এখানে দোষের কিছু নাই। এইভাবে যেতে যেতে প্রায় আরও অনেক দিন কেটে যাওয়ার পরে একদিন আমার আব্বা আম্মা কি বুঝা জানি তারা আমাকে ডাকে আমার বলতেছে যে দেখ যেটা করে ফেলছিস এটা তো করেই ফেলছিস, এটার তো কোনো আর এখন উপায় নেই, আমরা চাইলেও তার এটা ভাঙতে পারবো না, বা এটাতে তো আমরা কিছু করতে পারবো না, এখন মেয়েটা কোথায় আছে আমাকে বল। আমি তখন আমার আব্বারে বলেছি আব্বা আমি তোর কাছে মিথ্যে বলবো না, মেয়েটা ঢাকাতে আছে, কারণ ওর পরিবার থেকে ওকে বিয়ে দিয়ে দিচ্ছিলো, আমি ওকে ওর পরিবার থেকে ভাগায় নিয়ে আসছি। তখন আমার আব্বা আমার বলতেছে তুই যে মেয়েটাকে ঢাকাতে ভাগায় নিয়ে আসলি, মেয়ের আব্বা আম্মা মেয়েটার জন্য টেনশন করবে না। আমি বলি যে সে তার বাবা আমাকে ফোন করে বলছে সে একটা উপজাতি ছেলের সাথে পালায়ে গেছে। তখন আমার আব্বা আমাকে বলতেছে কোন উপজাতি ছেলের সাথে পালায়ে গেছে। আমি তখন আমার আব্বারে বলতেছে যে আব্বা ও তো আমার সাথে পালায়ে আসছে, কিন্তু ওর বাবা মাকে আর বলে না যে মুসলিম কোনো ছেলের সাথে পালাইছে, ওর বাবা মাকে বলছে যে উপজাতি ছেলের সাথে পালায় আসছে। তখন আমার আব্বা আমার মুখের দিকে তাকে বলতেছে হাই মিথ্যে, আর কত মিথ্যে বলবি, একটা মিথ্যেকে ঢাকা দেওয়ার জন্য 1000টা মিথ্যে দিচ্ছিস, এভাবে করতে করতে তোদের জীবনটাই শেষ হয়ে যাবে। তখন আমার মা আমার আব্বার হাত ধরে বলতেছে যে দেখো যা হবার তা তো হয়ে গেছে, এখন ও তো আমার ছেলে, আর মেয়েটা যেহেতু মুসলিম হয়েছে, একটা কাজ করো মেয়েটাকে আমাদের পরিবারে নিয়ে আসো। তখন আমার আব্বা আমার আম্মার দিকে চোখ রাঙায় বলতেছে যে এটা তুমি জীবনেও স্বপ্নে চিন্তা করো না যে আমার মান সম্মান সব কিছু ধুলির সাথে মিশিয়ে দিয়ে আমি এই মেয়েটাকে এই বাড়িতে নিয়ে আসবো, এটা তুমি কখনো ভাইবো না। তখন আমার আব্বা আমার মাকে বলতেছে আমি একটা বুদ্ধি দিতে পারি, তোমরা যদি এই বুদ্ধিটা মানো তাহলে কোনো প্রবলেম নাই। তখন আমার আব্বা আমার আম্মাকে বলতেছিল যে একটা পুরুষ মানুষ 2টা বিয়ে করতে পারে, একটা ছেলে 2টা বিয়ে করতে পারে, ও যেহেতু একটা মেয়েকে বিয়ে করছে এটা ওর বউ হিসাবে থাকুক, আমি চাই না মেয়েটাকে ছেড়ে দেয়, কারণ সে যেহেতু মেয়েটাকে মুসলমান বানাইছে বিয়ে করছে, এটা ছেড়ে দিলে আল্লাহর কাছেও আমরা অনেক বেশি ধরা খেয়ে যাব, বা আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। সুতরাং ও যেহেতু চায় ও এই মেয়েটাকে নিয়ে থাকুক, কিন্তু আমরা ওকে আরেকটা বিয়ে করাবো।
তখন আমি আমার আব্বাকে বলতেছিলাম যে আব্বা এটা তুমি কেমন কথা বলতেছো, আমি তো অলরেডি বিয়ে করছি। আমার আব্বা বলে যে বিয়ে করছিস ঠিক আছে, এটা তো উপজাতি একটা মেয়ে, তারা যেখানে ভাড়ায় রাখছিস সে সেখানে ভাড়াই থাকবে, অ্যান্ড আরেকটা মানে মুসলিম একটা বাঙালি মেয়েকে আমি তোকে বিয়ে করাবো। আমি তখন আমার আব্বারে বলতেছিলাম যে আমি একটা বিয়ে করছি, একটা বিবাহিত ছেলেকে কোন মেয়ে বিয়ে করবে? তখন আমার আব্বা আমার বলতেছে যে আমি তোকে আমার একটা পরিচিত একটা বন্ধুর মেয়েকে বিয়ে করাবো, কিন্তু ও আমার ওই বন্ধুটা একটু গরিব টাইপের, ওর মেয়েটা অনেক ভালো, বাট ওই মেয়েটাকে তুই এখন বলার দরকার নাই যে তোর আগে বিয়ে হয়েছে বা তোর একটা সাকমা মেয়ে আছে। আমি বলি যে তাহলে বিয়ের পর যদি মেয়েটা জানতে পারে যে আমার আগে একটা বিয়ে হয়েছে, আমার একটা সাকমা বউ আছে, তখন মেয়েটা আমাকে ছেড়ে চলে যাবে না? তখন আমার আব্বা আমার বলতেছে যে না, আমি ওই মেয়ের বাবা মানে আমার বন্ধুর সাথে আমি ব্যাপারটা নিয়ে আলাপ করব, আমার বন্ধুকে আমি বুঝিয়ে বলবো, অ্যান্ড বলার পরে আর কোনো প্রবলেম হবে না, এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। কারণ আমি যদি আমার বন্ধুকে বুঝিয়ে বলি, কারণ আমার বন্ধু তো জানছে, অ্যান্ড মেয়ে যখন সংসার করতে শুরু করবে কিছুদিন পরে জানলে কোনো প্রবলেম নাই, কারণ একটা পুরুষ দুইটা বউ থাকতেই পারে। আমি তখন আমার আব্বারে বলি যে আব্বা তুমি কাজটা ঠিক করতেছ না। আমার আব্বা বলতেছে এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমার কাছে খোলা নাই। এর পরের দিন আমি কি করি, আমি লিখুর সাথে দেখা করতে যাই। দেখা করতে গিয়ে আমি লিখুকে বলি যে লিখু এই ঘটনা, আমি এখন কি করতে পারি, আমাকে তুমি একটু বলে দাও। তো আমি লিখুর কাছে খুব কান্নাকাটি করি, বাট একটা ব্যাপার আমি খুব বেশি সারপ্রাইজ হয়ে যাই। লিখু আমার মুখের দিকে তাকায় বলতেছে তুমি কান্না কেন করতেছো? আমি বলি যে কান্না করতেছি যে আমি এখন আরেকটা বিয়ে করবো, আমি তো অন্য একটা মেয়েকে জীবনও আমি আমার ইয়েতে নিতে পারবো না। তখন লিখে আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে যে তুমি কি মুসলমান? আমি বলি হ্যাঁ মুসলমান। তো লিখে বলতেছে তুমি মুসলমান হয়ে যে জিনিসটা জানো না আমি কিন্তু সেই জিনিসটা জানি। আমি বলি কি? ও আমাকে বলে যে মুসলিম সম্প্রদায়ে একের অতিরিক্ত বিয়ে করা জায়েজ আছে, তুমি যদি খাওয়াইতে পারো তুমি বিয়ে করবা, প্রবলেম কি? আমি তখন তার মুখের দিকে তাকিয়ে বলতেছি লিখু তুমি এটা কেমন কথা বলতেছো? তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো, আমার জন্য তোমার বাবা মা ভাই বোন এবং তোমার ধর্ম পর্যন্ত শেষ করে ধর্মান্তরিত হয়ে তুমি ঢাকাতে এসে আমার সাথে এভাবে সংসার করতেছো, আমি আরেকটা মেয়েকে বিয়ে করলে কি তুমি সহ্য করতে পারবা? তখন লিখে আমার মুখের দিকে তাকায় বলতেছে যে তুমি যদি আরেকটা বিয়ে করো, আমি জানি আমার ভালোবাসার ভাগটা, আমার ভালোবাসাটা আমার জন্য সারা জীবন থাকবে, কারণ আমি তোমার পরিবারের ব্যাপারটা বুঝতে পারতেছি, তুমি অনেক ধনীর একটা ছেলে। এখন যদি তুমি বিয়ে না করো তাহলে তোমার আব্বা আম্মা তো খুব কষ্ট পাবে, আর তোমার আব্বা আম্মা যেহেতু আমাকে তোমার ঘরে নিতেছে না, তাহলে প্রবলেম কি, আমি এই ঘরেই থাকবো, অ্যান্ড এভাবে আমি আমার দিনগুলো কাটবে, কোনো সমস্যা নাই। আমি তখন এত অবাক হয়ে যাই, আমি তখন চিন্তা করেছি এত বোকাও কি এই দুনিয়াতে মানুষ আছে, আমি যা বলি লিখু আমার সব কথা শোনে। আমি তখন বলি যে লিখু তোমার কোনো কষ্ট হবে না তো? আমাকে বলে আমার এক বিন্দু কষ্ট হবে না, তুমি শুধু প্রতি সপ্তাহে আমার কাছে একটাবারের জন্য আইসো। এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, ঢাকাতে আমি তাকে ধানমন্ডিতে রেখেছিলাম, বাট ধানমন্ডিতে ওর পরিচিত বলতে কেমন জানে, ওর একটা বান্ধবী, ওই বান্ধবী একটা সাকমা একটা মেয়ে, ওই মেয়ের সাথে লিখুর অনেক ভালো সম্পর্ক, অ্যান্ড ওই সাকমা মেয়েটাকে লিখু সব কিছু বুঝে বলছে যে আমি একটা মুসলিম ছেলেকে ভালোবেসে বিয়ে করে ফেলছি। তো ওই সাকমা মেয়েটা ওকে প্রচুর পরিমাণ সাপোর্ট করে, অ্যান্ড বেশিরভাগ সময় দেখা যায় আমাদের বাসায় ওই সাকমা মেয়েটা সহ আইসে লিখুর সাথে থাকে। তো এই জন্য লিখুর আর অতটা খারাপ লাগে না, ও আর একা ফিল করে না, অ্যান্ড ও কী করে বেশিরভাগ সময় ওই মেয়েটার বাসায় গিয়ে থাকে। তো এইভাবে যেতে যেতে লিখু আমাকে যখন পারমিশন দেয়, তখন আমি আমার আব্বার সাথে কথা বলি। আমার আব্বাকে বলি যে আব্বা তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, কিন্তু একটু ভেবেচিন্তে কাজ করো যাতে আমার কোনো রকম প্রবলেম না হয়। তখন আমার আব্বা বলে ঠিক আছে। আর এরই মাঝে কিন্তু আমার আব্বা আমার দুজনেই লিখুর সাথে দেখা করে আসে, তারা লিখুকে প্রাণ থেকে প্রাণ খুলে দোয়া করে, এবং আমার আব্বা হচ্ছে লিখুর হাতে একটা ব্রেসলেট পরাই দেয় স্বর্ণের, আর আমার মা লিখুকে একটা স্বর্ণের সিন দেয়, এবং তারা লিখুর কপালে চুমা দেয়, বলে যে কোনো প্রবলেম নয়, তুমি আমাদের যেরকম একটা মেয়ে আমার ছেলেটাকে আরেকটা বিয়ে করাবো, ওইটাও আমাদের মেয়ের মতোই থাকবে, আমরা কখনো তোমাদের দুজনকে আলাদা চোখে দেখবো না। তুমি যেহেতু মুসলিম হয়ে গেছো, তুমি যদি তোমার পরিবার ছেলেই চলে আসছো, আমি চাই না যে তুমি আবার তোমার পরিবারে ফিরে যাও। এটা বলার পরে আমার আব্বা তার বন্ধুর সাথে কথা বলার পরে তার বন্ধু তখন রাজি হয়। ওর বন্ধুর ব্যাপার, আমার আব্বার বন্ধুর ব্যাপারটা আমি বলে রাখি, উনি কিন্তু খুবই ঢাকাতে তারা ভাড়া থাকে, তাদের অরিজিনাল বাড়ি কিন্তু গ্রামে, ঢাকাতে ভাড়া থাকেন তারা, কিন্তু অতটা হয় না যে মধ্যবিত্ত হচ্ছেও আর একটু নিচে। আমার আব্বার সাথে কেমন করে জানি বন্ধুত্ব হয় এটা আমি ঠিক জানি না, কারণ আমার আব্বা কিন্তু আমার মানুষ হিসেবে অনেক ভালো, অনেক ধনী গরিবের মাঝে আব্বার কোনো ভেদাভেদ নাই। আব্বা সব লেভেলের মানুষদের সাথে খুব ভালো করে মিশতে পারে। এরপর এভাবে আব্বা আমাকে বিয়ের দিন ঠিক করে ফেলে। আমারও তখন প্রচুর পরিমাণে খারাপ লাগে, আমি লিখুর জন্য খুব কান্না করি। আমি তাকে মাঝে মাঝে ফোন করে বলেছি লিখু আমার কাছে মনে হচ্ছে আমি তোমার উপরে অন্যায় করতেছি। তখনও বারবার হাসি আমাকে বলে যে আরে বোকা অন্যায় কেন করবা, তুমি বিয়ে করতেছো এটাতে আমি অনেক খুশি, আমি কোনো রাগ করি নাই, অ্যান্ড একটা পুরুষ দুইটা বিয়ে করতেই পারে, আমার কোনো আপত্তি নেই, বাট তুমি আমাকে কখনো ছেড়ে দিও না। এভাবে লিখুর কাছ থেকে পারমিশন নেওয়ার পরে তখন পারিবারিকভাবে আমার
বর্ণা নামের একটা মেয়ের সাথে বিয়ে কমপ্লিট হয়। বিয়ে যখন আমার পাঁচরাত আমি কোনোভাবে আমার চোখের পানি ধরে রাখতে পারতেছি না, কারণ আমি লিখুকে কিন্তু আমার মন থেকে ভালোবাসি। শুধুমাত্র আব্বা আম্মার মন রক্ষাতে, আব্বা আম্মার ইচ্ছাতে আমি আমার বর্ণা নামের বর্ণাকে বিয়ে করি। এরপরে যাই হোক, বর্ণার সাথে আমার সংসারটা চলতেছে। তো আমি বর্ণার বাবা কিন্তু আমার যে লিখুর সাথে সম্পর্ক আছে সেটা কিন্তু উনি জানে। আমি মাঝে মাঝে ওনার বাসায় গেলে আমার বর্ণার সামনে না, উনি আমাকে আলাদা জিজ্ঞেস করে কী খবর, তোমার বড় তোমার ওই বউ কেমন আছে। আমি বলি যে হ্যাঁ, ও তো ভালো আছে। তো আমাকে বলে যে মেয়েটা কোনো রকম সমস্যা নেই। তাই আমি বলি না, কোনো রকম সমস্যা নেই, খুব ভালো আছে। আমাকে বলে যে সময় সুযোগ বুঝে পরিস্থিতি বুঝে আমরা বর্ণাকে সব কিছু জানাই দিব। আমরা এই বর্ণাকে বলবো তোমার বলার দরকার নাই, তুমি বললে হয়তো বর্ণা এখন খুব বেশি রাগ করতে পারে। আমি সময় সুযোগ বুঝে আমার মেয়েকে আমি নিজে ম্যানেজ করবো, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। আমি তখন বলে যে আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এভাবে যেতে যেতে প্রায় 6 মাসের মতো কেটে যায়। 6 মাসের মাঝে প্রতি সপ্তাহে আমি 2 দিন অন্তত 2 দিন করে আমি লিখুর বাসায় গিয়ে থাকি। তখন এই ব্যাপারগুলো নিয়ে আমার যিনি ওয়াইফ আছে বর্ণা কিন্তু ব্যাপারগুলো নিয়ে মাইন্ড করে। তখন আমার আব্বা বর্ণাকে বোঝায় যে, আব্বা আমাকে বলে যে তুই চিটংয়ে যা, 2 দিনের জন্য চিটংয়ে যা। আব্বা আমাকে এখানে ওখানে বিভিন্ন জায়গায় পাঠায়। তো যেহেতু আমরা পরিবারেরই মানুষ, তখন আর এই ব্যাপারটা বর্ণা সন্দেহ করে না। আমার আব্বা আম্মা বর্ণাকে জাস্ট ম্যানেজ করে নিয়ে নেয়। এভাবে যেতে যেতে অনেক দিন কেটে যায়। বাট এরপরে আমার লিখুর ঘরে লিখু বাচ্চা কনসেপ্ট করে, সাকমা লিখু সাকমা বাচ্চা কনসেপ্ট করে। ও যখন বাচ্চা কনসেপ্ট করে তখন আমি প্রচুর পরিমাণ খুশি হই। আমার খুশি দেখে বাসার সবাই খুশি। বাট আমার এই আনন্দটার খবর শুধুমাত্র জানে না আমার বউ বর্ণা। এরপরে যাই হোক, সংখ্যাটা যেতে যেতে একটা সময় লিখুর একটা মেয়ে বাবু হয়। লিখুর যখন মেয়ে বাবু হয় তখন প্রচুর পরিমাণ খুশি। আমি বাইরে থেকে মিষ্টি কিনে নিয়ে আসি। তো মিষ্টি কিনে নিয়ে আসি, আমি মিষ্টি খাওয়াচ্ছিলাম, সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিলাম। তো এভাবে খাওয়ানোর পরে রাতের বেলায় আমার আব্বা কি জানি বর্ণার বাবার সাথে আব্বার বন্ধুর সাথে কথা বলার পরে সন্ধ্যার পরে বর্ণার বাবা, বর্ণার মা, বর্ণা, তারপরে আমার আব্বা আম্মা সবাই মিলে একটা মিটিং বসে, মিটিংয়ের মতো। তো এখানে আমাকে ডাকা হওয়ার পরে আমি ওখানে যাওয়ার পরে আমার বর্ণা কী করে, বর্ণাকে মধ্যখানে বসায়। বর্ণার এক পাশে বর্ণার মা, বর্ণার এক পাশে বর্ণার বাবা। ওরা বৈশা বর্ণাকে ধৈর্য বুঝাইতেছিল যে বর্ণা মারে তুই রাগ করিস না, তোর একটা কথা বলি। তখন বর্ণাকে বুঝায়, যে প্রচুর পরিমাণ বুঝায়, দেখ এরকম ঘটনা তোকে আগে বললে হয়তো তুই রাগ করতি, এই জন্য তোকে আগে বলি না, ওর এরকম আগের একটা সংসার আছে। এটা জানার পর বর্ণা অপলক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকায় থাকে। আমি তখন দেখতেছি বর্ণা জানি কেমন জানি হয়ে যায়। আমি তখন বর্ণাকে বলি যে, আমি বর্ণার হাত ধরে ফেলে আমি বলি যে দেখো, তুমি আমাকে সন্দেহ করো না বা আমার সাথে তুমি রাগ করো না। আমি চাচ্ছিলাম তোমাকে বলার জন্য, কিন্তু আমার আব্বা আম্মা বা তোমার আব্বা আম্মা ব্যাপারগুলো আগ থেকেই জানতো। তারা বলেছিল তারাই কোনো একদিন সময় সুযোগ বুঝে তোমাকে জানাই দিবে, এই জন্য আমি আর তোমাকে আগ থেকে বলি নাই। তখন বর্ণা আমাকে বলতেছে যে যাই হোক, এরপরও তোমার সাথে আমি আজকে এতটা মাস ধরে আছি, তুমি আমাকে একটাবার বলতে পারতা। এটা বলার পরে যাই হোক, বর্ণাকে তার আমার বাবা মা কোনোভাবে ম্যানেজ করে নেয়। কিন্তু আমি দেখতে পাই যে বর্ণার ভিতরে প্রচুর পরিমাণ হিংসা কাজ করে। আমি যখনই লিখুর কাছে যাই বা লিখুর কথা বলি তখন সে সহ্য করতে পারে না, প্রচুর পরিমাণও কষ্ট পায়। একদিন আমাকে বলতেছে যে আমি তোমার আগের বউটাকে দেখতে যাব। আমি তখন বলতেছি যে যাবো। আমাকে বলে যে আমি মেয়েটাকে আর বউটাকে দেখতে যাবো। এরপর আমি কী করি, বর্ণাকে নিয়ে আমার যেখানে ধানমন্ডিতে আমার বুকে রাখছিলাম, লিখুকে রাখছিলাম, ওই লিখুর বাসায় যায়। বাসায় যাওয়ার পর ও লিখুকে দেখে, লিখুর বাবুটাকে আমার বাবুটাকে কোলে নিয়ে চুমা দিয়ে বলতেছে আমি তখন বলতেছি আমার বর্ণাকে যে বর্ণা, তুমি আমার আব্বা আম্মাকে একটু বুঝাও, আব্বা আম্মাকে একটু বুঝাও না, কারণ ও তো আমার বউ, তুমি আমার বউ। কেমন দেখায় যে ও একটা বাসায় ভাড়া থাকে, তুমি একটা বাসায় ভাড়া থাকো, এটা ব্যাপারটা কেমন দেখায় না। তুমি যদি চাও তারই মাঝে তুমি কিন্তু ওকে এখানে নিয়ে আসতে পারো। আচ্ছা, আমি একটা ব্যাপার কিন্তু এখানে স্কিপ করে গেছি। এর মাঝে কিন্তু আমার বিএসসি কমপ্লিট হয়ে যায়। আমি কিন্তু বিএসসি কমপ্লিট করে ফেলি, অ্যান্ড চাকরি বাকরি করি না, আমি আব্বার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করি। তো এরপরে আমি যখন বর্ণাকে এই ব্যাপারগুলো বলি, বর্ণা তখন আমাকে বলে যে ঠিক আছে, আমি বাসায় গিয়ে আব্বা আমার সাথে কথা বলবো। আমি তখন প্রচুর পরিমাণে খুশি হয়। ও বাসা আসে, অ্যান্ড বাসা আসার পরে ও সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। ও এখানে যেরকম ছিল আমাকে বলছিল যে আমি বাসায় এসে আব্বা আমার সাথে কথা বলবো বা তাদেরকে ম্যানেজ করার জন্য করবো। তখন দেখি যে উল্টা সে আমাকে বলতেছে যে তুমি যদি আমার সংসার আমি যদি তোমার সংসারে থাকি, আমি মরা রাগ মতো পর্যন্ত তুমি এই মেয়েটাকে আমার সংসার আনতে পারবা না। আমি তখন তারে বলতেছি, আরে তুমি তো ওর বাসায় গিয়ে আমারে বলছিলা যে তুমি আব্বা আম্মাকে আইসা রাজি করাবা, তুমি উল্টে গেলা। ও আমাকে বলতেছে যে দেখো,
দেখো ইয়াশ, আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে আমার সব কিছুই আছে, কিন্তু আমি এটা কখনোই মেনে নিতে পারবো না যে এক ছাদের নিচে আমি মেয়েটাকে নিয়ে থাকতে পারবো না। আমি বলি যে জানো, ও না 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানে ও 5 ওয়াক্ত নামাজ পড়ে আর ও কোরআন পড়ে, মানে যতই বলি ও প্রচুর পরিমাণ মানে জেলার্স, ও কোনোভাবেই কথা বলে না। আর এর মাঝে আমি যখন লিখুর কাছে যাই, বাট লিখু জানি কেমন আগের মতো থাকে না, একটু চেঞ্জ হয়ে যায়। মানে চেঞ্জ হয়ে যায় বলতে প্রচুর পরিমাণ কান্নাকাটি করে, কারণ ওর বাবা মায়ের জন্য খুব কাঁদে। এতদিন বিয়ে হবার পরে আজকে প্রায় 1 বছরের বেশি সময় হয়ে গেছে, ওর মাঝে আমি কিন্তু তো কান্নাকাটি দেখি না, বাট ইদানিং ও প্রচুর পরিমাণ কান্নাকাটি করে, ওর বাপ মায়ের জন্য খুব কাঁদে। আমি তাকে খুব বেশি বুঝাই, আমি বলি যে দেখো তোমার বিয়ে হয়ে গেছে, আর তুমি তো কোনো মানে তুমি কোনো সাকমা ছেলেকে বিয়ে করো নাই যে তুমি তোমার ওই সাকমা ছেলেটাকে তোমার বাড়িতে নিয়ে যাবা, তুমি একটা মুসলিম ছেলেকে বিয়ে করছো, তাহলে তুমি এটা কীভাবে করবা। আমি তখন তাকে প্রচুর পরিমাণ বুঝাই, বাট সেই ব্যাপারটা বুঝে না, সে খুবই কান্নাকাটি করে। তখন আমি কী করি, আমি লিখুকে একটু বেশি সময় দিতে শুরু করি। মানে আমি তখন দেখা যায় সপ্তাহের ভিতরে 1 দিন কি 2 দিন বাড়িতে থাকি, আর বাকি সময়গুলো আমি সম্পূর্ণ লিখুর সাথে ধানমন্ডিতে থাকি, লিখুর ধানমন্ডির বাসায় থাকি। তখন এই ব্যাপারগুলো আমার ওয়াইফ মানে বর্ণা ব্যাপারগুলো ইজিতে আর মেনে নিতে পারতেছে না। বর্ণা তখন প্রচুর পরিমাণ ভাষায় ভাঙা শুরু করে, কান্নাকাটি করে, ওর আব্বা আমার গায়ে হাত তোলে, আমার আব্বা আমার গায়ে হাত তোলে, প্রচুর পরিমাণ পাগলামি করতে থাকে। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমি কীভাবে ম্যানেজ করব, কারণ আমি যদি লিখুকে না ম্যানেজ করতে পারি, কারণ লিখু যে কোনো সময় তার বাড়িতে চলে যাবে, আর বাড়িতে না চলে গেলেও লিখু বাট অনেকটা ডিপ্রেশনে চলে গেছে, লিখু যে কোনো সময় সুইসাইড করে ফেলতে পারে, ও আত্মহত্যা করে ফেলতে পারে। এই ভয়ে আমি কোনো দিকে মুভ করতে পারতেছি না, জাস্ট কান্নাকাটি করতেছি, কোনোভাবে লিখুকেও ম্যানেজ করতে পারতেছি না, বর্ণাকেও ম্যানেজ করতে পারতেছি না। এভাবে যেতে যেতে আরও প্রায় 6 থেকে 7 মাসের মতো কাটে, অ্যান্ড 6-7 মাস পরে আমি যেটা দেখতে পাই যে বর্ণা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। মানে বর্ণা আগের মতো নয়, বর্ণা তখন বিভিন্ন ছেলেদের সাথে কথা বলে, ওর মানে বিভিন্ন কলেজে পড়ুয়া বিভিন্ন মানে খারাপ টাইপের বন্ধু বান্ধবদের সাথে ওর ভালো লিঙ্ক। আমি তখন ওকে বলি যে তুমি এরকম ছেলেদের সাথে কেন উঠা বসা করো বা কথা বলো। ও আমাকে বলে যে ওরা আমার বন্ধু, তুমি যদি একটা মেয়ের সাথে এরকম গিয়ে থাকতে পারো, আমি আমার বন্ধুদের সাথে কথা বলে তোমার গায়ে লাগে। আমি তারা বলেছি আরে একটা মেয়ে কেন বলতেছো, সে তো আমার বউ, আর আমাদের মুসলিম সম্প্রদায়ে 2-3টা বিয়ে করা জায়েজ আছে। তখন সে আমাকে বলতেছে যে দেখো, যতই পাকনামি করো, যতই পণ্ডিতি করো, আর তুমি যতই বড় বড় লিকসার ছাড়ো না কেন, আমি তোমার ওই লিকসার সব কিছু বুঝি। আমি তখন বলি যে দেখো, তুমি এরকম কোনো কথা বললো না যেটার কারণে আমার কলিজে আঘাত লাগতে পারে। তো এরপরে আমি আগের মতোই খুব বেশি হচ্ছে মানে লিখুর সাথে থাকতেছি। দেখা যায় সপ্তাহের ভিতরে এমন হয় যে মানে 5 দিন 6 দিনে আমি ওর সাথে থাকি, কারণ হচ্ছে আমার বাড়িতে আমার আব্বা আম্মাকে মানে আমার আব্বা আম্মা আছে, এবং আমার আব্বা আম্মার সাথে আমার বউ বর্ণা আছে, বর্ণার অতটা প্রবলেম হয় না। আর এদিকে মানে লিখু বাসায় সবসময় একা থাকে, ওরই সবচেয়ে বেশি কষ্ট হয়। তো এই জন্য আমি সবচেয়ে বেশি মানে সময়টা লিখুকে দেওয়ার জন্য চেষ্টা করি। যাই হোক, এভাবে যেতে যেতে প্রায় অনেক দিন কাটে। বাট কাটার পরে আমি দেখি হঠাৎ করে বর্ণা জানি কেমন চেঞ্জ হয়ে যায়। মানে চেঞ্জ হয়ে যায় বলতে বর্ণা হঠাৎ করে মানে আমাকে বলে যে লিখুকে দেখতে যাবে। মাঝে মাঝে তখন লিখুকে দেখতে আসে, লিখুর সাথে ওর অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়, মানে খুব ক্লোজ সম্পর্ক। আমি বুঝি না, লিখুর সাথে মাঝে মাঝে সে ফোনেও কথা বলে, বাট সেই ফোনে কথা বলে লিখুর সাথে সম্পর্ক হয়, কিন্তু কখনো লিখুকে আমার বাড়িতে আনতে দেয় না, মানে আমার বাড়িতে আনতে দেয় না, লিখু ওইখানেই থাকবে। এভাবে যেতে যেতে অনেক দিন কাটে। অনেক দিন কাটার পরে একদিন আমি কী করি, আমার আব্বা আমাকে রিয়েলিতে চিটংয়ে পাঠায়, আমাদের ব্যবসার একটা কাজের জন্য চিটংয়ে পাঠায়। তখন আমি কী করি, আমি ইয়ের সাথে কথা বলি, আমি হচ্ছে লিখুর সাথে কথা বলে যাওয়ার সময় মানে ফোনে প্রচুর কথা বলে আমাকে বলে যে তুমি তাড়াতাড়ি চলে আসো, আমাকে প্রচুর পরিমাণ বুঝছে যে তারা চলে আসে। আমি বলে ঠিক আছে চলে আসবো। তো আমি ওখানে 2 দিনের মতো থাকি। প্রথম দিন রাতের বেলা লিখুর সাথে আমার কথা হয়, অ্যান্ড পরের দিন বিকালবেলা, মানে বিকালবেলা বলতে পরের দিন লাইক হচ্ছে সন্ধ্যার পরে আনুমানিক 9টা থেকে 9:30 ভিতরে তার মোবাইল ফোনটা বন্ধ লিখুর। আমি লিখুর নাম্বারে যতই কল দিই, লিখুর নাম্বারটা বন্ধ। তখন আমি কী করি, আমাদের বাসায় বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালারে কল দিই, বাড়িওয়ালা কল রিসিভ করে। আমি বললাম যে অত তালায় আমার ওয়াইফ আছে, এখন আমার ওয়াইফের ফোন নাম্বার বন্ধ কেন? তো বাড়িওয়ালা আমার সাথে একটু গরম হয়ে যায় যে এটা কেমন কথা বলতেছেন যে আপনার ওয়াইফের নাম্বার বন্ধ কেন, এটাকে আমি আপনার ওয়াইফের ওখানে গিয়ে চেক করবো। আমি তখন আমার আম্মাকে বলি যে আম্মা, ওর নাম্বার বন্ধ কেন, আমি তো ওর নাম্বারটা বন্ধ পাচ্ছি, কারণটা কি? তো মা আমাকে বলে যে কী জানি, তো রাতের বেলায় টেনশন করে কী আছে, সকালবেলা তো আমি যাব। আমি বুঝতে পারতেছিলাম ওর ফোন নাম্বারটা বন্ধ কেন। আমার প্রচুর পরিমাণ টেনশন হইতেছে, মানে এত টেনশন হইতেছে আমি বলে বুঝাইতে পারবো না। একটা পর্যায়ে আমি কী করি, রাতের বেলা আমি ওখানে থাকি না, রাতের বাসেই আমি তখন কী করি, চিটং থেকে ঢাকাতে ব্যাক করি। ঢাকাতে ব্যাক করে আমি সরাসরি আমি আর কোনো দিকে যাই না, আমি সরাসরি আমার বউয়ের বাসায় যাই ধানমন্ডিতে। যখন আমি আমার বউয়ের বাসায় যাই, বাট আমি দেখতে পাই যে ওর বাসাটা বাইরে থেকে তালা মারা। আমি যখন বাসাটা বাইরে থেকে তালা মারা দেখতে পাই, আমি তখন প্রচুর পরিমাণ ভয় পেয়ে যাই, বাইরে থেকে তালা মারা কেন। আমি তখন বাড়িওয়ালাকে ডাকি, বাড়িওয়ালা একটা চাবি বের করে, একটা চাবি দিয়ে আমাকে, ওই চাবি দিয়ে আমি কী করে দরজা খুলি, অ্যান্ড খোলার পর ভিতরে ঢুকে আমি দেখতে পাই যে আমার লিখু এবং আমার বাচ্চার ডেড বডি পড়ে আছে।
আমার বাচ্চার বড়িটা পড়ে আছে খাটের নিচে, আর আমার মানে খাটের একটু নিচের দিকে পড়ে আছে, আর আমার খাটের উপর আমার মানে মনে হয় যেন একটা জীবিত মানুষ শুয়ে আছে। আমি তখন ওর জড়াই দিয়ে প্রচুর পরিমাণ কান্না করতে থাকি, এত পরিমাণ কান্না করি, আমি কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাই। অ্যান্ড অজ্ঞান হয়ে আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি হসপিটালে। আমি তখন আমার আব্বা আমার জড়াই ধরে বলি যে আমার লিখোর এই অবস্থা কীভাবে হইলো। আমি খুবই কান্না করে বুঝে তখন আমার বউ বর্ণা আমার সাথে আছে। অ্যান্ড আমি বর্ণাকে বলি যে বর্ণা এটা কে করলো, কীভাবে করলো। আমি তখন থানার ভিতরে মামলা মোকদ্দমা করি, মামলার করি বলতে আমি তখন এটা নিয়ে আমি থানার ভিতরে কমপ্লেন জানাই। প্রথমত আমি একটা জিডি করি যে আমার বউকে এভাবে মারা হয়েছে, এটা নিয়ে আমি একটা মামলাও করি। জিডির পর আমি একটা মামলাও করি, বাট মামলা করার পরে পুলিশ তদন্ত করতেছে, কোনো রকম তদন্ত করে কিছুই পায় না। ওরা ওই বাড়ির মধ্যে কোনো সিসি ক্যামেরা ছিল না, কোনো রকম সিসি ক্যামেরা নাই, যার জন্য কোনো রকম ওরা মানে যাদেরকে সন্দেহ করতেছে এলাকাতে ওরকম সন্দেহভাজন লোকগুলোকে ধরে জিজ্ঞেস করতেছে, বাট কোনোভাবে কোনো কিছু কাজ হয় না। এভাবে যেতে যেতে কিছুদিন কাটে, আরও প্রায় 2-3 মাসের মতো কাটে। বাট তখন আমি একদম পাগলের মতো হয়ে যাই, মানে পাগলের মতো হয়ে যাই। আমি আর খাওয়া দাওয়া করি না, আমি ঘুমাই না, আমি তখন সম্পূর্ণ পাগলামি করতে থাকি। আমার আব্বা আম্মা তখন বর্ণাকে বলতেছে যে বর্ণা তোমার ভাবু কেন হচ্ছে না, তোমার যদি একটা ভাবু হইতো তাহলে হয়তো আমার ছেলে ওর পুরনো বউ আর বাচ্চাকে ভুলে যেতে পারতো। তো বর্ণার ঘরেও ভাবু হয় না। তখন আমি প্রচুর কান্না করি, আমি খাওয়া দাওয়া করি না, আমি ঘুমাই না, আমি সবসময় বাইরে হাঁটাহাঁটি করতে থাকি। এরকম করে যেতে যেতে একদিন আমি শুনতে পাই যে আমি ঘরে শুয়ে আছি। ও আমার বউ ভাবছিল যে আমি ঘরে ঘুমিয়ে আছি, বাট ও মনে করছিল যে আমি ঘুমিয়ে আছি, কিন্তু আমি ঘুমে নাই। আমি জাস্ট মানে একটু তন্দ্রার ভিতরে আছি, একদিকে ফিরে আসি দুপুরবেলা। ও কার সাথে জানি ফোনে কথা বলতেছে এবং ফোনে প্রচুর পরিমাণ গালাগালি করতেছে, মানে ও গালাগালি করতেছে। আমি তখন বুঝতে পারতেছি না গালাগালি কারে করতেছে, মানে প্রচুর পরিমাণ গালাগালি করতেছে। গালাগালি করে ও প্রচুর পরিমাণ গালাগালি করে, অ্যান্ড মানে ওই পক্ষ থেকে মনে হয় গালাগালি করতেছে। আমি তখন একটু মন ভাঙা মানুষ, আমি ওর সাথে অতটা কথা বলি না। অ্যান্ড একটা পর্যায়ে আমি দেখি যে আর গালাগালি শব্দ শোনা যাচ্ছে না। তখন আমি মুখ ঘুরিয়ে আমি দেখতে পাই যে আমার বউটা, মানে আমার বউ নাই, বাট সোফার উপর ওর মোবাইলটা পড়ে আছে, অ্যান্ড মোবাইলেও রিং আসতেছে, বারবার কল আসতেছে। মোবাইলটা সাইলেন্ট করা ও আর নাই। তখন আমি কী করি, মানে খাট থেকে ওর মোবাইলটা রিসিভ করার পরেই মানে আমি শুনতে পাই যে ওই পক্ষ থেকে একটা লোক কথা বলতেছে যে খুবই খারাপ ভাষায় আমার বউরে গালাগালি করতেছে, তুই যদি আজকের মধ্যে টাকা না দেস তাহলে তোরা এই করবো, তোরা সেই করবো, তোরা আমি এই করবো। মানে এভাবে আমার বলে যে ওই মাইয়ারে যেভাবে মারছি তোরেও সেম একইভাবে মারবো। এটা যখন বলে আমি তখন মানে আমি একটু অবাক হয়ে যাই। আমি তখন এই নাম্বারটা কী করে, আমি আর কথা বলি না, আমি কিছু বলি না। আমি তখন লাইনটা কেটে দিই আমি ফোন নাম্বারটা আমার মানে নাম্বারটা আমি নিই। নাম্বারটা নেওয়ার পরে আমার একটা বন্ধু থাকে, আমার ওই বন্ধুকে আমি নাম্বারটা দিই, মানে ও হচ্ছে সিআইডিতে কাজ করে, ওকে নাম্বারটা দিই। নাম্বারটা দেওয়ার পর আমার বন্ধু আমার বলতেছে যে বন্ধু এই নাম্বার তো কাউকে বের করতে পারতেছিলাম, মানে যে নাম্বার কার এটা তো জানা যাচ্ছে না। এরপরে আমি বিভিন্ন জায়গায় কথা বলতে থাকি নাম্বারটার ব্যাপারটা নিয়ে। তো আমার এখানে একজন আমি যেহেতু আমি লোকটা খারাপ ভাষায় কথা বলেছি, আমি তখন চিন্তা করলাম যে লোকটা খারাপই হবে। আমাদের এলাকাতে একটা ছেলে আছে, ও আবার একটু রংবাজ টাইপের, একটু গুন্ডা টাইপের। তো ছেলেটার সাথে আমার মোটামুটি সম্পর্ক ভালো, ওর নাম হচ্ছে রাজু। আমি রাজুরে ডাক দিয়ে বললাম যে রাজু এই নাম্বারটা কি তুই চিনোস, নাম্বারটা দেখতে একটু। তখন রাজু মানে নাম্বারটা ওর মোবাইলে মানে যখন কল দেয় তখনই দেখতে যায় যে নাম্বারটা ওর ফোনে সেভ করা। আমার বলে ভাই নাম্বারটা তো সেভ করা। আমি বললাম যে এটা মানে কার নাম্বার, পর বলতেছে ভাই ছেলেটা তো একটা কিলার। আমি বলি কিলার মানে, পরে বলবো ভাই টাকার বিনিময়ে মানুষ মারে। আমি বললাম যে টাকার বিনিময়ে মানুষ মারে, তুই ছেলেটার সাথে আমাকে একটু কথা বলে দিতে পারবি? তো বলে হ্যাঁ পারবো না কেন, ও তো এই এলাকাতে মানে এই এলাকাতে বলতে ও আরেকটা এলাকাতে থাকে, ওই এলাকাতে মাঝে মাঝে আসে। আমি তখন বলছি তুই আমার সাথে ছেলেটার সাথে একটু কথা বলাই দে। এরপর আমি ছেলেটার সাথে কথা বলি, অ্যান্ড কথা বলার পরে আমাকে ওনার কাছে নিয়ে যায়। বাট ছেলেটাকে দেখলে মানে চশমা পরে আছে, এতটা স্মার্ট মনে হয়, ও যে একজন কিলার এটা আসলে মানে স্বপ্নেও কেউ চিন্তা করতে পারবে না। আমি ছেলেটার সাথে কথা বলি, সোফার উপরে বসি, অনেকক্ষণ কথা বলি। যে আমি তখন তারে বলি যে আমি তাকে একটা মার্ডার করার জন্য তাকে আমি অফার করি। অফার করার পর ও রাজি হয়। রাজি হওয়ার পরে আমার কাছে টাকা চায়, ও বলে যে 4 লাখ টাকা লাগবে। তখন আমি বলি যে 4 লাখ টাকা তো অনেক বেশি হয়ে যায়, আমি তোমার 1 লাখ টাকা দিব, 1 লাখ টাকা দিব, তোমার কাছ থেকে একটা কথা জানতে চাইবো, তুমি যদি আমাকে বলো। আমি তখন তারে বলি যে অমুক জায়গায় আমার ওয়াইফ খুন হয়েছে, এবং আমার ওয়াইফকে যারা খুন করছে আমার ওয়াইফের পোস্টমর্টেমে বেরিয়ে আসছে যে মানে একজন প্রফেশনাল খুনি কিন্তু আমার বউটাকে খুন করছে। এটা কে করছে, তুমি আমাকে ডিটেলসটা দিতে পারো? তখন ছেলেটা আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে যে আপনি এই মেয়েটা আপনার কী হয় আমাকে বলে। আমি বলি যে আমার বউ হয়। বলে উপজাতি মেয়েটা আর মেয়ের বাচ্চাটা আপনার বউ আর বাচ্চা? আমি বলি হ্যাঁ। তো আমাকে বলতেছে যে আপনার বাসা কোথায়? আমি তখন আমার বাসার ঠিকানা দিই, সব কিছু দিই। তখন এই ছেলেটা মানে নিচের দিকে তাকায় থেকে আর কোনো কথা বলে না। পরে আমাকে বলতেছে যে আপনার বউ কি বর্ণা কি আপনার বউ, মানে বর্ণা কি আপনার সেকেন্ড ওয়াইফ? আমি বলতেছি যে হ্যাঁ বর্ণা আমার সেকেন্ড ওয়াইফ। তখন আমার বলতেছে যে ভাই আপনার ঘরেই তো বাঘি নিয়ে বসবাস করে,
আপনি আবার বাঘ কেন খুঁজতেছেন? আমি বললাম যে বাঘই নিয়ে আমার ঘরে মানে তখন ছেলেটা আমাকে বলতেছে যে বর্ণা যদি চায় তাহলে সে 10টা মানুষকে খুন করে ফেলতে পারে। বর্ণা খুবই ডেয়ারিং একটা মেয়ে। আমি তখন তারে বলতেছি যে তাহলে আমার মেয়েকে, আমি তখন মানে ছেলেটাকে স্ট্রেট বলি, তাহলে কি আমার বউকে বর্ণাই খুন করছে? এটা যখন তারে বলি তখন ছেলেটা হাসে আর কোনো কথা বলে না। আমি তখন সাথে সাথে আমার পকেটে টাকা থাকে প্রায় 25,000 টাকার মতো থাকে। আমি তখন টাকাটা নিয়ে আমার ব্যাংক কার্ড, আমার মোবাইল সব কিছু ছেলেটা হাতে দিয়ে দিই। মানে প্রচুর পরিমাণ কান্নাকাটি করতে থাকি। ছেলেটা বলে যে না না ভাই, কোনো সমস্যা নেই, আপনার টাকা পয়সা লাগবো না, আপনার আমার টাকা পয়সার দরকার নাই, আমি এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলবো না। এটা বলার পরে ছেলেটা ওখান থেকে উঠে চলে যায়। যখন উঠে চলে যায় আমি তখন ছেলেটার 2-3 দিন ধরে ছেলেটার পিছন পিছন ঘুরতে থাকি, বাট আমি কোনো কিছু ইনফরমেশন পাই না। বাট এরপরে আমি আমাদের এলাকায় যে রাজু ছেলেটা থাকে, রাজু আমার বলতেছে ভাই আপনি ওরা সন্দেহ করে কী হবো, আপনার নাম্বারটা কোত্থেকে পাইছেন? আমি বলি আমার বউয়ের মোবাইল থেকে। তখনও আমার বলে যে আপনার বউয়ের মোবাইলটা হাতে নিলে তো আপনি সব ডিটেলস পেয়ে যেতে আসেন যে আপনার বউয়ের সাথে ওর কী কী কমিউনিকেশন হয়েছে। এরপর আমি বলি যে ঠিক আছে। আমি 2-3 দিন সুযোগ খুঁজতে থাকি। সুযোগ খুঁজে একদিন আমি আমার বউর মোবাইলটা হাতে নেই। হাতে নেওয়ার পরে আমি আমার বউর মোবাইলটা হাতে নিয়ে আমি দেখতে পাই যে ওই ছেলের সাথে কমিউনিকেশন, এবং আমি দেখতে পাই যে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। এই ছেলেটাকে দিয়েই আমার প্রথম বউ লিখো এবং লিখুর বাচ্চাকে আমার সেকেন্ড বউ বর্ণা খুন করায়, এবং সেটা হয় 4 লাখ টাকার বিনিময়। এবং 4 লাখ টাকার ভিতর ছেলেটাকে 3 লাখ টাকা দেয়। 1 লাখ টাকা দেয় না, ওই 1 লাখ টাকার জন্যই ছেলেটা ওকে গালাগালি করতে থাকে। এবং সবশেষ আমি ওদের মেসেজ কমিউনিকেশনে দেখতে পাই যে ওই 1 লাখ টাকাও ছেলেটাকে দিয়ে দেয়। তখন আমি সম্পূর্ণ বুঝতে পারি। আমি তখন ও যখন ঘরে আসে, মানে ও তখন একটু বাইরে থাকে, যখন ঘরে আসে আমি তখন মোবাইলটা একটা আসার দিয়ে ভেঙে ফেলি ওর চুলের মুঠি ধরে আমি তখন আমার বেল দিয়ে তার ইচ্ছা মতো পিটাইতে থাকি। এত পিটান আমার আব্বা আম্মা এসে আমার ধরে। আমার আব্বা আম্মা বলতেছে যে কী হয়েছে। আমি তখন আমার আব্বা ভাইকে কোনো কথা বলি না, কোনো কথা না বলে আমি তাকে প্রচুর মারতে থাকি, আর আমি নিজেও কান্না করতে থাকি যে আমার সাথে কী ঘটে গেল। একটা পর্যায়ে আমি তখন মারতে আমি তখন আমার আব্বা আম্মার সাথে খারাপ ভাষায় ব্যবহার করি। আমি বলি যে তোমাদের জন্য আজকে আমার এই অবস্থা, তোমাদের জন্য আজকে আমার বউ আমার সাথে এরকম করছে। আমি তোমাদেরকে বলছি যে আমার সেকেন্ড বিয়েটা করাইও না, তোমরা আমার সেকেন্ড বিয়েটা করে আমার জীবনটাকে নষ্ট করাই দিয়েছো। এরপরে আমি এটার সাথে রাগারাগি করার পর আমি এখান থেকে চলে যাই। আমি বাসা থেকে বেরোয় আমি আমার একটা বন্ধুর বাসায় চলে যাই। আমি আর রাগ করে আমার আব্বা আম্মার সাথেও কোনো কথা বলি না, আমি আর বাসায় আসি না। আমি তখন চিন্তা করতে থাকি যে যেহেতু আমি ওর অনেকগুলো মোবাইলের স্ক্রিনশট নিয়েছি এবং এগুলো আমার ফোনে আমি নিয়ে গেছি। আমি তখন চিন্তা করি যে আমার প্রথম বোন আমার সেকেন্ড বর্ণার নামে আমি মামলা করব, আমি থানায় মামলা করব। এটার আমি সিদ্ধান্ত নেই। আমার বন্ধুর সাথে ব্যাপারগুলো আলাপ করার পর আমি সেদিন বাড়িতে আসি। আমি আমার ল্যাপটপ, তারপর আমার কিছু কাগজপত্র, আমার কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে এগুলো বাড়ি থেকে নেওয়ার জন্য যখন আমি ঘরের ভিতরে আসার পর আমার বউ আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে। আমাকে বলে যে তুই আমাকে কেন এমন করতেছ? আমি বলি যে তোর নাটক সব আমার দেখা হয়ে গেছে, তুই নিজে আমার লিখুর সন্তানটা খুন করছস, আর তুই তো একটা খুনি। তোর মতো মেয়ের সাথে আমি জীবনে একবার থাকতে পারবো না। আমি তোকে আজকে যাবো, আমি তোকে তালাক করবো এবং আমি তোরে 14 শিকের ভাত খাওয়াবো। এটা বলার পর আমি কান্নাকাটি করি। তখন ওর বাবা আমাকে কল দেয়, বর্ণার বাবা আমাকে কল দেয়, আমার শ্বশুর আমাকে কল দিয়ে বলতেছে ইয়াস তুমি একটু আমার বাসা আসো। আমি তখন বলি যে আপনার বাসা আমি যেতে পারবো না, আপনি আমাকে কী বলবেন, আপনি আমাকে কোথায় অন্য কোথাও আসেন। তখন আমাকে বলে যে ঠিক আছে। ওর বাবা কিন্তু আবার একটা মাঠে বসে মাঝে মাঝে, আমাকে বলে যে মাঠের মধ্যে আসো। তখন আমি বলি যে মাঠের মধ্যে কেন? বলো তুমি আসো। আমি বলি দেখেন আমার মাথা ঠিক নেই, আমি কী করি না করি আপনি আমার বাড়ি থেকে নিয়ে যান। তখন উনি আমার বলে যে দেখো বাবা, প্রথম থেকে কিন্তু আমি তোমার সাথে আসি না, আমি কিন্তু তোমার সাথে কোনো রকম পাগলামি করি নাই, কোনো রকম কিছু করি নাই। তুমি মাঠে এসে আমার সাথে দেখা করার পর তুমি যা খুশি তা করো। এরপর আমি বলি যে ঠিক আছে, আমি আমার বন্ধুর বাসা যাচ্ছি, ওইখান থেকে আমার কিছু কাপড় চোপড় আছে ওইগুলো নিয়ে আমি তারপর আমি কাপড় চেঞ্জ করবো, দেন আমি আপনার সাথে দেখা করবো। দেন আমি আমার বন্ধুর বাসায়, যেখানে 2-3 ঘন্টা সময় অতিবাহিত হয়, 2-3 ঘন্টা সময় পরে আমি আমার শ্বশুরের সাথে ওইখানে ওদের বাসার সামনে ছোট মাঠ আছে, ওই মাঠের সামনে ওর সাথে দেখা করি। বাট দেখা করে যখন আমি চলে আসার পরে আমি একটা সিএনজি নেই, সিএনজি নিয়ে ওখানে যাওয়ার জন্য। বাট সিএনজিতে উঠার সাথে সাথে দুই পাশ থেকে 2টা ছেলে দৌড়ে এসে আমাকে ধরে ফেলে, ধরে আমার মুখটক ভাইদা ফেলে, আমার মুখের মধ্যে মুখোশ পরায় দেয়। আমাকে কি জানি একটা আমার নাকের কাছে না আমি অজ্ঞান হয়ে যাই। এরপর থেকে আমার আর জ্ঞান নাই। আমার জ্ঞান ফিরে আমার শরীর প্রচুর পরিমাণ ব্যথা, এত ব্যথা করতেছে তারা আমার এত পরিমাণ ব্যথা আমার শরীর করতেছে আমি বলে বোঝাতে পারবো না। আমি প্রচুর পরিমাণ কান্নাকাটি করে বলি যে ভাই আমাকে কেন ধরে আনছেন, তো বলে কোনো কথা বলে না। একটা পর্যায়ে তারা আমারে মারে এবং এই মায়েরগুলো তারা ভিডিও করে ছবি উঠে আমাকে মারা ভিডিও করে। আমার মুখের ভিতরে এরকম লাঠি ঢুকে দেয়, এটা তারা ভিডিও করে। তারপর আমাকে যত রকমের টর্চারিং তারা করে প্রত্যেকটা ওরা ভিডিও কেন করে আমি বুঝি না। আমাকে প্রায় 21 দিনের মতো ওরা আমাকে কিডন্যাপ করে রাখে, 21 দিনের মতো আমাকে একটা ঘরের মধ্যে আটকায় রাখে।
21 দিন পরে আমার অবস্থা এমন হয়ে যায়, মানে আমার বাঁচার কোনো উপায় নেই, আমি প্রায় মরে যাব। তখন আমি 21 দিন পরে আমি খুবই কান্নাকাটি করে একটা ছেলেকে বলি যে ভাই রে, আমি তো অনেক বড় লোকের ছেলে, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, তুই যা চাস আমি তোরা তাই দিব, তুই আমার ছাইরা দে। তখন ছেলেটা আমার বলতেছে তোর তোর তুই কি টাকা দিবি, তোর চেয়ে আরও বেশি টাকা আমরা পাইছি। আমি তখন বলি যে আমি আমি তোর কথা দিতেছি, আমি তোর 10 লাখ টাকা দিব, তুই আমার ছাইরা দে। তখন ছেলে আমার বলতেছে 10 লাখ টাকা দিলে ছাইরা দিব, 10 লাখ টাকা দিলে তুই মানে 10 লাখ টাকা দিবি। আমি বলি যে আমি তোর 10 লাখ টাকা দিব, তুই আমার খালি মোবাইলটা দে। তখন আমার একটা মোবাইল ফোন দেওয়ার, আমি আমার একটা বন্ধুরে কল দিয়ে বলি যে বন্ধু অমুক এভাবে 10টা লাখ টাকা। আমি ছেলেকে বলি যে কোথায় দিতে হবে, তো আমাকে যে জায়গার ঠিকানা দেয় আমি ওই জায়গায় আমার বন্ধুকে দিয়ে 10 লাখ টাকা আনাই। আমি ওইখানে দেওয়ার পরে তখন ওই ছেলেটা যেমনভাবে আমার কাছ থেকে টাকাটা নেয়, আমাকে ছেলেটা ওইখান থেকে ছেড়ে দেওয়ার পর আমি তখন বাড়িতে আসার পরে আমি তখন বাড়িতে এসে দেখতে পাই যে আমার আব্বা আম্মা আছে, কিন্তু আমার বউ নাই, আমার মানে বড় না এখানে না। আমার আব্বা আম্মাকে জড়াই ধরে প্রচুর পরিমাণ কান্নাকাটি করে, মানে প্রচণ্ড রকম কান্নাকাটি করে। আমার বলে যে তুই কোথায় ছিলে বাবা, খুবই কান্নাকাটি করে। আমি আমার আব্বা আম্মাকে বলি যে আমার সাথে অনেক রকম ঘটনা ঘটে গেছে, আমাকে কিডন্যাপ করা হয়েছিল, ওই কিডন্যাপার আমার কেন কিডন্যাপ করছে আমি জানি না, আমার 21 দিন আটকায় রাখে, অ্যান্ড 21 দিন আমার উপরে প্রচুর পরিমাণ টর্চারিং করে, আমাকে খুব মারে, এবং সবশেষ আমি আমার বন্ধুকে দিয়ে 10 লাখ টাকা ওদেরকে মুক্তিপণ দিয়ে আমি ছুটে আসি। তখন আমার আব্বা বলতেছে তাহলে আমরা যাকে টাকা দিছিলাম তারাই আমরা কারে টাকা দিছি। আমি তখন বলি যে তোমরা কারে টাকা দিছো। আমার আব্বা বলতেছে আমি তো 50 লাখ টাকা দিয়ে দিছি। আমি বলি 50 লাখ টাকা কাকে দিছো? আমার আব্বা বলতেছে যে কেন তোর ওয়াইফে তো হচ্ছে আমাকে বলে যে, তখন আমার আব্বা কী করে আবার মোবাইল থেকে আমাকে ভিডিও দেখে, আমাকে যে মারা হয়েছে ভিডিওগুলো। আমি তখন দেখি যে এই ভিডিওগুলো তোমরা কই পাইছো? আমার আব্বা বলে তোর ওয়াইফের মোবাইল থেকে। আমি বলে আমার ওয়াইফের মোবাইল থেকে, মানে তখন আমার আব্বা বলতেছিল তোরা যারা কিডন্যাপ করছে তারা তোর ওয়াইফের কাছে এই ভিডিওগুলো দিয়ে তোর কাছে টাকা চাইছে, এবং টাকা নেওয়ার পরে তারা তোকে ছাড়ছে। আমি বলি তাহলে আমিও তো 10 লাখ টাকা দিছি। তখন আমি বলি যে আমার ওয়াইফ কোথায়? পরে বলতেছে ও তোর বাপের বাড়িতে গেছে। তো আমি কথা বলতেছি, আমি আব্বার বলতেছি আব্বা তুমি ওরে নিয়ে আসো। তখন আমার আব্বা যায়, আমার আব্বা ওরা আনার জন্য, ওইখান থেকে ওকে আনার জন্য বলে যে ইয়াস বাড়িতে আসছে তুমি আসো। ও তখন আসে না, একদিন কেটে যায়। অ্যান্ড এর পরের দিন আমরা কী করি, আমি আর আমার মা মিলে আমার শ্বশুর বাড়িতে যাই, মানে আমার শ্বশুরের সাথে দেখা করে ওদের বাড়িতে গিয়ে বসি। বলার পর উনি আমার বলতেছে যে আমার মেয়ের উপর অনেক বেশি টর্চারিং করা হয়েছে, আমার মেয়ের উপর অনেক বেশি আঘাত করা হয়েছে, আমি আপনার ছেলের কাছে আমার মেয়ের আর দিব না, অ্যান্ড দিবই না, উনি দিবেন। আমি তখন বলতেছি যে আপনার মেয়েরে না দিলে আপনি আপনার মেয়েরে রাইখা দেন, আপনার মেয়ে তো আমার দরকার নাই। এটা বলার পর আমি চলে আসি। আসার পর আমাদের যে বাড়িটা ছিল, আমাদের 2-3 দিন পরে আমাদের বাড়িতে উকিল নোটিশ আসে, মানে উকিল নোটিশ আসে যে আমাদের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য উকিল নোটিশ। তখন আমি উকিল নোটিশ দেখার পর আমি খুব অবাক হয়ে যাই। অ্যান্ড উকিল নোটিশ দেখার পর আমি তখন আমার আব্বারে বলি যে আমার আব্বার বলছে আব্বা উকিল নোটিশ এটা কিসের? তখন আমার আব্বা বলে যে আমি তো কিছুই বুঝতে পারছি না কিসের উকিল নোটিশ। তো তখন আমি তখন উকিলের সাথে কথা বলার পর জানতে পাই যে আমার আব্বা আমাদের যে জায়গা, মানে আমাদের যে বাড়িটা আছে ওই বাড়িটা নাকি আমার শ্বশুরের নামে লিখে দিছে। আমি তখন বললাম যে না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, আমার আব্বা এরকম কোনো কাজই করে নাই। কিন্তু তখন আমি আমার আব্বাকে কথা বলি, আমার আব্বাকে জিজ্ঞেস করে, আমার আব্বা বলে যে থানাতে মামলা করার জন্য, মানে সিআইডিতে মামলা করার জন্য, র্যাবে মামলা করার জন্য, বিভিন্ন থানায় মামলা করার জন্য তোর বউ কিন্তু আমার কাছ থেকে বিভিন্ন জায়গায় সিগনেচার নিছে। আমি তো তখন তোকে হারিয়ে সম্পূর্ণ দিশেহারা ছিলাম, আমি জানি না ও কোথায় সিগনেচার নিছে, এখন কি হয়েছে। আমি তখন আমার আব্বারে বলতেছি যে আব্বা সর্বনাশ হয়ে গেছে। তার মানে ওই আমাকে কিডন্যাপ করাইছে, কারণ ও যদি আমাকে কিডন্যাপ না করায় তাহলে ওই ছেলেগুলো ওর নাম্বারটা কোথায় পাইলো, আর ওর নাম্বার যদি পেয়ে থাকবে ও কিভাবে আমার জায়গা সম্পত্তি কীভাবে আমার শ্বশুরের নামে চলে যায়। আমি থানায় যাই, মামলা করি, টামলা করার পর এটা মানে মামলা চলতে থাকে। অ্যান্ড মামলা চলতে থাকে এক পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আমি ঘর থেকে বেরোইতে পারি না। মানে ঘর থেকে বেরোইলে আমার আব্বার উপরে প্রচুর পরিমাণ টর্চারিং করে। আমি তখন আমার আব্বারে বলি যে আব্বা আমার 21 দিন পর্যন্ত আটকায় রাখছি, তুমি কেন থানায় যাও নাই, তুমি কেন মামলা করো নাই? আমার আব্বা বলতেছে আমি থানায় যাইনি, কিন্তু তোর বউ থানায় মামলা করছে, আমার কাছ থেকে সিগনেচার নিছে। আমি তখন বলি যে আমার বড় আপু তো ফ্রান্সে ছিল, বড় আপুরে ফোন করতে পারতা। আমার আব্বা বলে যে আমার মেয়েটা ফ্রান্সে আছে, ওই আবার কোন বিপদে পড়ে, ও কীভাবে আসে। তখন কিন্তু আবার ওই যে একটা ভাইরাসের প্রবলেম তখন কিন্তু বাংলাদেশে চলতেছিল মোটামুটি, ওই ভাইরাসের কারণে আমাকে বলতেছিল যে ও হয়তো আসতে পারবে না, এই জন্য আর আমরা ওকে ফোন করি নাই। তো তখন কিন্তু ওই ভাইরাসের সমস্যাটা ছিল। তো এরপরে যেটা হলো আমি আমার বউকে আমি আর তখন আর আমার মানে কোনো রকম কথা নাই, এভাবে আমার চলতেছে। বাট কিছুদিন পরেই হচ্ছে আমার বউ আমাকে ডিভোর্স লেটার পাঠায়। এর উকিল নোটিশে আমি থানার ভিতরে মামলা করে আসি, যেটা আমার বাড়ি সব কিছুর পরে বাড়ি মানে 6 মাস পর্যন্ত, মানে থানা থেকে বলা হয় 6 মাস পর্যন্ত বাড়ি থাকবে, অ্যান্ড 6 মাস পরে এটা কোর্টের মাধ্যমে উঠবে, এটা আইন আদালতের মাধ্যমে এটা মানে ব্যবস্থা করা হবে। কিন্তু এরপরে আমরা কোনোভাবে বাড়িতে থাকতে পারি না, ঘর থেকে বেরোলে আমার আব্বাকে উঠে নিয়ে যায়, আমাকে মারে, মানে এলাকার
মানে এমন কোনো মানে মানুষ নাই যে মানে আমার একদিন রাস্তার ভিতরে আমার এমন মারে মানে আমার শরীরে প্রায় 30-40টার মতো খালি শিলাই লাগে, আমাকে এত পরিমাণ মারার পর আব্বা আমাকে হসপিটালে ভর্তি করে। তখন এই ব্যাপারগুলো আমার আব্বা আমার কাকা এবং আমার বোনের সাথে আলাপ করে। বোনের সাথে আলাপ করার পরে আমার আব্বা মা আমার কাকা তখন আমার আব্বাকে বলতেছিল যে আপনি থানায় গিয়ে মামলা করেন, মামলাটা আমরা সব কিছু করে আপনি এখানে থাকেন না, আপনারা ফ্রান্সে চলে আসেন। তো ওই সময় ভাইরাস চলতেছিল, তারপরেও অনেক কষ্ট করে অনেক টাকা খরচ করে আমার কাকা আমাকে আমার আব্বা আম্মা আর আমার আব্বা আম্মা আর আমাকে ফ্রান্সে নিয়ে যায়। তখন আমরা ফ্রান্সে চলে আসি। আসার পরে আমাদের মামলাটা এখনও চলতেছে, বাড়িটা কিন্তু এখনও তারা নিতে পারেনি, এটা এখনও মামলা দিন আছে। বাট আমরা ভয়ে এলাকাতে যেতে পারছি না, আমরা ভয়ে ওই পুরান ঢাকাতে ঢুকতেই পারতেছি না। আপন ভাই, প্রতিটা রাতে আপনার জীবনের গল্পগুলো শুনি, আমার কাছে খুব ভালো লাগে। আমি যাকে ভালোবাসতাম, আমার আব্বা আম্মার ছোট্ট ভুলের কারণে আমার ফুলের মতো সাধারণ জীবনটা নষ্ট হয়ে গেল। আপন ভাই, আজ আমি আমার বোনের সাথে, আমার কাকার সাথে, আমার কাকির সাথে, আমার আব্বা আম্মা সবাই মিলে ফ্রান্সে আসি। আপনার জীবনের গল্পগুলো আমরা পরিবারের সবাই মিলে শুনি। পরিবারের মাঝে মাঝে এরকম হয়েছে আমরা স্পিকারের মধ্যে লাগিয়ে আপনার জীবনের গল্পগুলো শুনি, খুব ভালো লাগে। আপন ভাই, যদি পারেন আমার জীবনের গল্পটা প্রচার করবেন। আপনার জন্য আমার শুভকামনা ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এত লম্বা একটা স্টোরি আপনার আমার সাথে কন্টিনিউ করেছেন। আমি আপনাদেরকে গল্পটা শুরু করার শুরুতে বলেছিলাম যে গল্পটা শোনার পর আমার শরীরের পশম দাঁড়ায় গেছে। মানে আমি আমার জীবনের গল্প অনুষ্ঠানে অনেক মানুষের জীবনের গল্প প্রচার করেছি, বাট আমি এই গল্পটা শোনার পর আমি মনে হয় যেন আসমান থেকে পড়েছি। মানে আমি নিজের সাথে মিলাইতে পারতেছিলাম না যে এটাও কি সম্ভব, মানে এটাও কি মানুষের সাথে ঘটতে পারে। সে এখনও মানে ইয়াস ভাই এখনও তার বউয়ের জন্য প্রচুর পরিমাণ কান্নাকাটি করে। দর্শক বন্ধুরা, একটা কথা মনে পড়ছে আমার পারিবারিক ব্যাপারটা নিয়ে, একটু ছোট্ট কথা বলি, যাবেন না প্লিজ, কথাটা শুনে যান। আমার একটা দাদু আছে। আমি আমার মানে ছোটোবেলা থেকে ওই দাদা দাদু, মানে আমার আপন দাদা দাদি না, মানে আমার অন্য ঘরের দাদা দাদু ছোটোবেলা আমাকে খুব আদর করে ভালোবাসা দিয়ে বড় করছে। মানে প্রচুর পরিমাণ আদর ভালোবাসা দিছে আমাকে, আমার ছোটো বোনকে, আমার মাকে। তখন আমার আব্বার একটু প্রবলেম ছিল পারিবারিকভাবে। তারা আমাদের মানে আমার ওই দাদা দাদু, মানে অন্য ঘরের দাদা দাদু তারা প্রচুর ভালোবাসছে। অ্যান্ড আমার ওই ঘরে একটা কাকা আছে, মানে আমার একটা কাকা আছে, আমার কাকাটা বিয়ে করে। অ্যান্ড বিয়ে করার পরে আমার কাকা যখন বিয়ে করার পর আমার একটা চাচি আম্মা বাড়িতে আসে। বাট চাচি আম্মা বাড়িতে আসার পরে এমন একটা সমস্যা হয়ে যায় যে আমার ওই কাকা, মানে আমার ওই দাদা দাদু আর আমাদের সাথে কথাই বলে না, আমাদের ঘরেই আসে না, আমাদের সাথে কথাই বলে না। আমার আম্মা প্রচুর পরিমাণ কান্নাকাটি করে প্রতিদিন যে হাই রে, তোর দাদা দাদু কত ভালো সম্পর্ক ছিল আমাদের সাথে, মানে এত ভালোবাসতো আমাদেরকে। একটা মানে ওদের ঘরে আমরা খেয়েছি, ঘুমিয়েছি, মানে একটা পরিবারের মতো ছিল। বাট ওই পরিবারটা এখন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। শুধুমাত্র আমার ওই চাচির কারণে এখন আর আমাদের মানে আমার দাদা দাদুর সাথে আমাদের আগের মতো সম্পর্কটা সম্পর্ক নাই বললেই চলে। তো সেটাই বলতেছিলাম যে লাখ টাকার বাগান খায় 10 টাকার ছাগলে। দর্শক বন্ধুরা, খুবই খেয়াল রাখবেন যে আমরা যারা বাবা মা আছেন তাদের সন্তানকে বিয়ে করাতে চান, তার সন্তানকে বিয়ে করান, প্লিজ একেবারে জেনে শুনে বুঝে বিয়ে করাবেন। মানে একটা মেয়েকে আপনি আপনার ঘরে আনতেছেন, সে কিন্তু আপনার ঘরের মানে একটা বউ যখন একটা ঘরে আসে সে কিন্তু ওই ঘরের মেম্বার হয়ে যায়। ওই মেম্বার চাইলে আপনার সংসারটাকে ভালোও করতে পারে, চাইলে আপনার সংসারটাকে খারাপও করতে পারে। সন্তান বিয়ে করার ক্ষেত্রে অবশ্যই ওই মেয়ে সম্বন্ধে, ওই মেয়ের বাবা মা সম্বন্ধে, ওই মেয়ের নানার বাড়ি কোথায়, ওই ব্যাপারগুলো সব কিছু জেনে শুনে বুঝে আপনার সন্তানকে বিয়ের সাথে করাবেন। তা না হলে হয়তো আপনার জীবনটাও মানে আপনার সন্তানের জীবনটাও ঘটতে পারে ইয়াসের মতো। দর্শক বন্ধুরা, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আবারও হাজির হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।